ওকে, ঠিক আছে। ওকে, তো চলো শুরু করি। সব কিছু আশা করি ঠিকঠাক আছে। ওকে, ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো তোমাদের সাথে অনেক দিন পর দেখা হইলো। তোমাদের অপার ভাইয়ের মাঝে টানা কয়েকদিন ক্লাস নিয়ে নিছে। তাদের অপার ভাই একটু ঘুরু ঘুরু করতে যাবে, তো তো এই টানার ক্লাস নিয়ে নিল। এখন আমি তোমাদের কয়েকদিন টানা ক্লাস নিব। তো আমরা আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতি, দেখেছো চ্যাপ্টারের নামও ভুলে গেছি। পর্যাবৃত্ত গতি অধ্যায়ের পঞ্চম ক্লাস পর্যন্ত করছি। আজকে হচ্ছে পর্যাবৃত্ত গতি অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। তো আশা করি এর আগের ক্লাসগুলো তোমাদের করা আছে। তো আগের ক্লাসগুলোতে আমরা কি পড়ছিলাম বলো তো, একটু মনে করো তো। সরল ছন্দিতে স্পন্দন গতির ব্যবকলনের সমীকরণ দেখছিলাম, সমীকরণ আমরা সমাধান করছিলাম। তারপরে সরল ছন্দিতে স্পন্দন গতির যে সরণের সমীকরণটা, সেটা আমরা চিত্র এঁকে এঁকে একেবারে সরল ছন্দিতে স্পন্দন গতিটা খুব ভালো করে ফিল করে দেন আমরা সরণের সমীকরণটা বের করছিলাম। ঠিক আছে, তো তারপরে আমরা কি করছিলাম, তারপরে আমরা সরল ছন্দিতে স্পন্দন রিলেটেড বা স্প্রিং রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম আমরা সলভ করছিলাম। ওকে, তো আজকের ক্লাসে আমরা নতুন আর একটা সরল ছন্দিতে স্পন্দন গতি সম্পর্কে আলোচনা করব। এবং এটা মনে করো যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। বিশেষ করে আগে ধরো বোর্ড পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট ছিল না, বাট মাঝে কিন্তু কোথাও একবারে যে দিনাজপুর বোর্ড বা রংপুর বোর্ড, রংপুর তো কোনো বোর্ড নাই, দিনাজপুর বোর্ডে এই টপিক থেকে একটা কোশ্চেন দিছে। তো সেটা হচ্ছে ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে বস্তু কণার গতি। ঠিক আছে, ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে বস্তু কণার গতি এসএইসএম। তো আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে মহাকর্ষ অধ্যায়ের সামান্য একটু জ্ঞান আমাদের লাগবে, যে জ্ঞানটা অলরেডি তোমার 9-10-এ আছে, বাট তুমি ভুলে গেছো হয়তো। তো এই কারণে আমি প্রথমে একটু ওই জিনিসগুলো একটু মনে করাই, তারপরে আমরা মূল আজকের যে টপিকটা সেই টপিকটাতে যাব। আমরা কি করব, আমরা হচ্ছে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব। কোনো গ্রহের পৃষ্ঠে অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব এবং ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় এবং ভূপৃষ্ঠ থেকে গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করব। তোমরা হয়তো জানো যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি, তাই না? ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে অভিকর্ষ ত্বরণের মান কমে, আবার ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে, গভীরতায় গেলে অভিকর্ষ ত্বরণের মান কমে। তাহলে আসো একটু লিখো তো, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, ধরো এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ভর এম, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। ভূপৃষ্ঠে এখানে ধরো এম ভরের একটা বস্তু রাখা আছে। আমরা এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণের মানটা হিসাব করতে চাই। অভিকর্ষ ত্বরণ কি? এই গ্রহের মানে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে বা মহাকর্ষ বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হয়, কোনো একটা বস্তু মুক্তভাবে পড়ন্ত বস্তু বেগ বৃদ্ধির যে হারটা, ত্বরণের যে মানটা, সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ বলের জন্য যে ত্বরণটা, সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তো চিন্তা করো, খুবই অল্প উচ্চতায়, অনেক বেশি উচ্চতায় না, অনেক বেশি উচ্চতায় না, খুবই 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 সামান্য উচ্চতায় এই বস্তুটাকে তুমি একটু সামান্য উচ্চতায় উঠাই নিয়ে ফেলে দিছো। তাহলে ফেলে দিলে এই বস্তুটা একটা ত্বরণ নিয়ে নিচের দিকে পড়তে চাইবে না? কে রে ভাই ফোন দিল? ফেসবুক চালাই পড়ছি বিপদে, বুঝছো? চুপ, গুরুর বাচ্চা, ক্লাসে আছি। ওকে, আসো, এই যে আবার নক দিই। ওকে,
আসো, ভূপৃষ্ঠ থেকে খুবই সামান্য উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটা যে ত্বরণ নিয়ে নিচের দিকে পড়বে সেটাই হচ্ছে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে ধরো এম ভরের একটা বস্তু এই যে ভূপৃষ্ঠ থেকে খুব সামান্য উচ্চতায় বা ভূপৃষ্ঠেই আছে, তাহলে এর উপর মহাকর্ষ বল এফ, এফ ইকুয়াল টু আমরা জানি জি বড় হাতের এম ছোট হাতের এম, মহাকর্ষ বলের সূত্র। পৃথিবীর ভর বড় হাতের এম, এই বস্তুটার ভর ছোট হাতের এম, জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই কেন্দ্র থেকে, পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর কেন্দ্রের দূরত্ব, তো এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের বর্গ, এটা হচ্ছে এফ। এবার চিন্তা করো তো এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে যদি একটু সামান্য উচ্চতায় নিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে সামান্য উচ্চতায় নিয়ে ফেলে দিলে বস্তুটা যে ত্বরণে নিচের দিকে পড়তে থাকবে সেই ত্বরণটাই জি, তাহলে এর উপর প্রযুক্ত যে বল সেই বল এফ ইকুয়াল টু এম এ, আর এটা হবে জি এম, এটা হবে ত্বরণটা হবে জি, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে ত্বরণ সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা জি দিয়ে লিখি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই এফ এর জায়গায় এম জি বসায় দিতে পারি, এম জি, জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এম এম কাটাকাটি গেল, তাহলে অতএব জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হচ্ছে কোনো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের সূত্র। বোঝা গেছে? দেখো, অনেক বেশি উচ্চতায় নিয়ে হিসাব করা যাবে না কিন্তু, কারণ অনেক বেশি উচ্চতায় নিয়ে হিসাব করলে তখন কিন্তু এই জি এর মানটার একই রকম থাকবে না, কারণ এই যে বলটা এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই বলটা কিন্তু একটা পরিবর্তনশীল বল হয়ে যাবে। অনেক বেশি উচ্চতায় যদি যাওয়া হয় তাহলে কিন্তু আর আর থাকবে না, আর প্লাস এইচ হয়ে যাবে, তাহলে তখন ওই পয়েন্টে এফ ইকুয়াল টু এম জি আর লেখা যাবে না, তখন কিন্তু জি জি প্রাইম হয়ে যাবে। এই ভূপৃষ্ঠ থেকে অনেক বেশি এই উচ্চতায় যাওয়া, ওই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের প্রকৃত যে অভিকর্ষ ত্বরণ তার মানে সমান হবে না, তাহলে ওই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তা আমরা ধরে নিচ্ছি ভূপৃষ্ঠে, তাহলে মানে ভূপৃষ্ঠ থেকে ধরো খুবই সামান্য উচ্চতা থেকে যদি ফেলে দেওয়া হয়, ধরো মনে করো তুমি ভূমিতে আসো, ভূমি থেকে কেউ দোতলা একটা বিল্ডিং এর উপর থেকে একটা বস্তুকে ফেলে দিছে, তাহলে দেখো তো ভূপৃষ্ঠ থেকে দোতলা বিল্ডিং এর একটা উচ্চতা, এটা খুবই সামান্য, কার তুলনায়? ব্যাসার্ধের তুলনায়, আর এর তুলনায় খুবই 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 সামান্য। কি ক্লিয়ার? ওকে, তাহলে জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আমরা সূত্রটা পাইলাম। এইবার জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, জি এম, এম ইকুয়াল টু রো ভি, এম ইকুয়াল টু রো ভি। আমরা আর একটা সূত্র চাইতেছি, এই তো একটা সূত্র, আরও একটা সূত্র, রো ভি। রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব। অনেকে বলতে পারো ভাই পৃথিবী তো সব জায়গায় ঘনত্ব সমান না, আমরা মোটামুটি পৃথিবীকে রো ঘনত্বের একটা সুষমগুলোক চিন্তা করব, যে রো ঘনত্বের একটা সুষমগুলোক, তাহলে এম ইকুয়াল টু রো ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার, জি রো, ভি ইকুয়াল টু আয়তন, পৃথিবীর আয়তন, পৃথিবী একটা গোলক, তাহলে 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই নিচে আর স্কোয়ার, তাহলে 4/3 জি রো পাই আর কিউব আর স্কোয়ার কাটাকাটি করে উপরে একটা আর, তাহলে এটা হচ্ছে জি, তাহলে জি ইকুয়াল টু 4/3 জি রো পাই ইন্টু আর, এই আর একটা সূত্র। তাহলে আমরা কিন্তু দুইটা সূত্র পাইলাম, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের কয়টা সূত্র? দুইটা সূত্র পেলাম। কি ক্লিয়ার? ওকে, এইবার আসো ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় অভিকর্ষ ত্বরণটা বের করব। ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, পৃথিবী ভর এম ব্যাসার্ধ আর। যখন ভূপৃষ্ঠে ছিল তখন তো তুমি বের করছো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় যদি উঠে যায় এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু, এখানে যদি আমরা জি বলি ভূপৃষ্ঠে, তাহলে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় চেঞ্জ হয়ে যাবে জি প্রাইম। কেন চেঞ্জ হবে? কারণ দূরত্ব দেখো, কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব আর প্লাস এইচ, তাহলে এটা হবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। কি বুঝছো? তাহলে এটা কিন্তু একটা সূত্র, এই যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এটা কিন্তু একটা সূত্র। বলো তো ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান কমলো না বাড়লো? কি হলো? কমলো না বাড়লো? কমে গেল। কেন? আর প্লাস এইচ, নিচে আর প্লাস এইচ বেড়ে গেছে, তাহলে জি কমে যাবে, জি প্রাইম কম, তাহলে ভূপৃষ্ঠের মানের চেয়ে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান কিন্তু কম হবে।
এবার আমরা চাইতেছি ভূপৃষ্ঠের সাপেক্ষে ওই পয়েন্টের একটা তুলনা করতে চাইতেছি। তুলনাটা কিভাবে করতে পারি? তুলনাটা করতে পারি জি প্রাইম ডিভাইডেড বাই জি, ভাগ দিয়ে দাও, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার স্কোয়ার, ভাগ এটা, তাহলে ভাগ দিলে উল্টে গিয়ে আর স্কোয়ার বাই জি এম, এই জি এম কাটাকাটি, তাহলে ভাই জি প্রাইম এটা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু জি। এই যে অতএব জি প্রাইম ইকুয়াল টু জি এখানে যাবে, আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে এইটা হচ্ছে আমাদের আর একটা সূত্র, তুলনা, কম্পেয়ার, যে ভূপৃষ্ঠে যদি জি হয় তো ভূপৃষ্ঠ সাপেক্ষে এই উচ্চতায় জি প্রাইম কত হবে, ভূপৃষ্ঠের জি এর এত অংশ হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়। চলো এবার ভূপৃষ্ঠ থেকে গভীরতায়, মূল আমাদের লাগবে এইটা। তাহলে এবার ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, জি এর মান, এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। আগেরটা যদি পারো তাহলে এটাও পারা উচিত। এই যে এটা হচ্ছে পৃথিবী, যার ভর এম, ব্যাসার্ধ আর, যখন ভূপৃষ্ঠে ছিল তখন জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এবার ভূপৃষ্ঠ থেকে গভীরতায়, এইচ গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, এই যে এইচ গভীরতায়, এবার এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে জি প্রাইম। ওকে, দেখো এই পয়েন্টে থাকলে কেন্দ্র থেকে দূরত্ব, এই পয়েন্টের দূরত্ব কিন্তু আর নাই। এইচ এর মানটি কিন্তু ভূপৃষ্ঠ থেকে কত গভীরতা, এইচ কিন্তু সবসময় কাউন্ট করতে হবে ভূপৃষ্ঠ থেকে কত উপরে কত গভীরে, বুঝছো? এইচ কিন্তু সবসময় ভূপৃষ্ঠ থেকে হিসাব হয়, ভূপৃষ্ঠ থেকে কত উপরে বা গভীরে, কতটুকু উপরে বা গভীরে এইচ। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, দেখো তো এইটা না গোলক, তাহলে তখন ব্যাসার্ধ এইটুকু কিন্তু আর মাইনাস এইচ, বোঝা গেছে? তাহলে এই পয়েন্টে জি প্রাইম হবে জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ এর স্কোয়ার, হয়ে গেল সূত্র। তুমি যদি আগেরটা পারো তাহলে এটাও পারা যাবে। গুড, এই যে আর মাইনাস এইচ, তাহলে ভূপৃষ্ঠে ছিল জি এম বাই আর স্কোয়ার, উপরে উঠলে জি এম বাই আর প্লাস এইচ, নিচে নামলে জি এম বাই আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার। কি কথা বুঝছো? তাহলে এবার জি প্রাইম ডিভাইডেড বাই, যদি ভাগ দিয়ে একটা জেনারেল সূত্র আনতে চাই, তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়াল টু জি এম আর মাইনাস এইচ তার স্কোয়ার ডিভাইডেড বাই এটা, তাহলে উপরে চলে গেল আর স্কোয়ার ডিভাইডেড বাই জি এম কাটাকাটি, তাহলে জি প্রাইম হচ্ছে আর বাই আর মাইনাস এইচ তার স্কোয়ার ইন্টু জি। এই যে সূত্র হয়ে গেল, কত সুন্দর সূত্র, বুঝছো? মজা পাইছো? সহজ। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আর প্লাস এইচ, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় আর মাইনাস এইচ, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় হলে আর প্লাস এইচ, এইচ গভীরতায় গেলে কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব কত, আর মাইনাস এইচ, তাই না? এইবার এটাই তো কাহিনী, এইভাবে করলে হবে না, এটা হয় নাই এবং এটাও হয় নাই, ঝামেলা হয়েছে, এই হিসাবটা ঠিকঠাক করতে পারি না আমরা। এখন তোমার মধ্যে কেন ভাই কি বলেন, এটা আগেরটা তো তাই করছি, দেখেন এই পয়েন্টে যখন ছিল জিএম বাই আর স্কোয়ার, এই পয়েন্টে জিএম বাই আর প্লাস এইচ স্কোয়ার দিয়ে দুইটা ভাগ দিয়ে তুলনা করছি, এটা হলে ওটা কেন হবে না, একই তো কথা না? এবার একটু বুদ্ধি দিয়ে চিন্তা করো, দেখো আকর্ষণটা কার জন্য, ভরের জন্য না মহাকর্ষ বল ভরের জন্য? তুমি যখন এই যে এই পয়েন্টে আসো তখন এই পুরো পৃথিবীর ভরই তোমারে কিন্তু আকর্ষণ করে, বুঝছো? পুরো পৃথিবীর ভর। যখন তুমি এই পয়েন্টে গেছো তখন কি পৃথিবীর ভর বেড়ে গেছে? বলো, পৃথিবী কি এরকম বড় একটা পৃথিবী হয়ে গেছে, এখানে কি ভর উড়ে এসে জুড়ে বসছে? বলো না। তাহলে ভর একই রকম ছিল, এই যে এইটুকু পৃথিবীর ভর এম, আগেও ছিল জি এম বাই আর স্কোয়ার, এই পয়েন্টে যখন গেছো তখন ভর কিন্তু ওই একই ভর আছে, বাড়ে নাই কমেও নাই। তাহলে জি এম একই এম, এখানেও যে এম এখানেও সেই এমটাই আছে। তুমি এই পয়েন্টে থাকলে পুরো পৃথিবীর ভর তোমার আকর্ষণ করে এম, এই পয়েন্টে থাকলে পুরো পৃথিবীর ভরটাই তোমার আকর্ষণ করে এম, একই এম, বুঝছো?
কিন্তু ভূপৃষ্ঠ থেকে গভীরতায় গেলে যে ভাই এটা হবে না, ভূপৃষ্ঠ থেকে গভীরতায় গেলে এটা হবে না। ভুলটা কোথায় করছি? ভুলটা করছি এই জায়গাটাতে। যখন তুমি ভূপৃষ্ঠে আসো তখন এই পুরো ভরটা তোমার আকর্ষণ করে, এটা সত্য, তাহলে এম ঠিক আছে। বাট তুমি যখন এইচ গভীরতায় এই পয়েন্টে প্রবেশ করছো তখন এই এইচ গভীরতার এই যে সাইডের যে ভরটুকু, এই ভরটুকু না তোমাকে আর আকর্ষণ করে না। তাহলে তোমাকে তখন আকর্ষণ করবে এইটুকু ভর, এইটুকু জাস্ট। তুমি এইচ পুরুত্বের এই ভরটুকু বাদ দিবা, তোমাকে তুমি যখন এই পয়েন্টে আসো, এইচ গভীরতায় এই পয়েন্টে আসো, তখন এইটুকু ভরই তোমারে আকর্ষণ করে। তাহলে এইটুকু ভর কি এম হবে? এটাই আমাদের ভুল হয়েছে। বুঝতে পারছো? এটাই আমাদের ভুল হয়েছে। তুমি সবসময় মাথায় রাখবা, যেটুকু ভরের পৃষ্ঠে থাকবা সেইটুকু ভরই তোমাকে আকর্ষণ করবে। মহাকর্ষ বল বা প্রাবল্যের জন্য সেইটুকু ভরই দায়ী যেটুকু ভরের পৃষ্ঠে থাকবা, যেটুকু গভীরতায় যাবা সেইটুকু বাদ। অনেকে বলতে পারো ভাই কেন বাদ? এই কেন বাদ এটা নিয়ে মহাকর্ষ আলোচনা করব, বুঝছো? ঠিক আছে, যে কেন ভর ওইটুকু বাদ, কেন ওইটুকু ভর, কেন এইচ পুরুত্বের ভর অংশটুকু আকর্ষণ করে না, ভর অংশ আকর্ষণ করে না। এই প্রশ্নের উত্তরটা আপাতত মনে করো গিলে ফেলো, এই প্রশ্নটা আপাতত গিলে ফেলো। এটা মহাকর্ষ অধ্যায়ে আলোচনা করবো। এই যে এই অধ্যায়টা শেষ হলেই মহাকর্ষ শুরু করব, এটা মহাকর্ষ অধ্যায়ে আলোচনা করব ডিটেলস। ঠিক আছে, তাহলে আপাতত এইটুকু মাথায় রাখো যে তুমি যেটুকু ভরের পৃষ্ঠে থাকবা সেইটুকু ভর তোমারে আকর্ষণ করবে। এটার একটা থিওরি আছে যেটাকে বলা হয় শেল থিওরিয়াম। শেল থিওরিয়াম অনুযায়ী তুমি যতটুকু ভর খুঁড়ে, যতটুকু ভর ভেদ করে তুমি প্রবেশ করবা, সেইটুকু অংশের ভর বাদ ওইটুকু ভর তোমাকে আকর্ষণ করবে না। তাহলে আকর্ষণের জন্য যেটুকু ভর দায়ী তার তোমার পৃষ্ঠে থাকতে হবে। বুঝতে পারছো? তাহলে ঝামেলাটা হয়েছে এখানে এম ঠিক আছে কিন্তু এখানে এমটা ঠিক নাই। এই এমটা হবে এইটুকুর ভর, এইটুকুর ভর, দ্যাট ইজ ধরো এম প্রাইম। তাহলে হিসাবটা ঠিক ছিল। ঠিক আছে, তো এটা আমরা কিন্তু মহাকর্ষ অধ্যায় কেন আকর্ষণ করে না এইটা আমরা মহাকর্ষ অধ্যায় শেল থিওরিয়াম দিয়ে দেখব। এখন আপাতত তুমি আমাকে বিশ্বাস করো, তাই না? আপাতত একটু বিশ্বাস করো। তাহলে ধরো এই যে পৃথিবীর ভর এম, তার ব্যাসার্ধ আর, পৃথিবীর ভর এম, তার ব্যাসার্ধ আর। তাহলে যখন এই পয়েন্টে আসো তখন জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার। এবার ভূপৃষ্ঠ থেকে যখন গভীরতায় গেছো, সবাই একটু বোর্ডে থাকো, এই যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, এইচ গভীরতায় গেলে তখন এইটুকু ভরই তোমার আকর্ষণ করবে, এইচ পুরুত্বের এইটুকু ভর বাদ। তাহলে তখন এইটুকু ভর আকর্ষণ করবে। এবার এইটুকু ভরের মান, এটা কি পুরো ভর এম? কখনোই না। তাহলে এটাকে নাম দিলাম এম প্রাইম। ওকে, তাহলে এম প্রাইমের ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, এম প্রাইমের ব্যাসার্ধ এইটুকু, এই যে এম প্রাইমের ব্যাসার্ধ। তো সেই ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা আর মাইনাস এইচ। দেখো এটুকু এইচ, পুরোটুকু ছিল আর, তাহলে এটুকু কত হবে? আর মাইনাস এইচ। তাহলে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, আর ওখানে জি প্রাইম এটা ইকুয়াল টু জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ স্কোয়ার। এইবার হিসাবটা ঠিক আছে, বুঝছো? ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে ভর একই থাকলো, ভর তো বাড়ে নাই, কিন্তু ভূপৃষ্ঠ থেকে গভীরে গেলে যেটুকু ভর ভেদ করে তুমি যাচ্ছ ওইটুকু ভরের হিসাব হবে না, ওইটুকু ভর বাদ। তাহলে ভরটাই চেঞ্জ। তাহলে কাহিনী কারে নিয়ে? কাহিনী হচ্ছে ভরকে নিয়ে। ঠিক আছে, কাহিনী হচ্ছে কাকে নিয়ে? কাহিনী ভরকে নিয়ে। ওকে, ডান, বুঝলা? এবার আসো, যেহেতু ভর নিয়ে কাহিনী, তাহলে ভরকে একটু ভাঙি। তুমি বলো তো এইখানে রো বেশি না এইখানে রো বেশি? বলো তো, রো কোথায় বেশি বলো? রো তো ঘনত্ব, রো তো সবসময় সমান, রো সবসময় সেম, রো সেম ভাই, রো সেম, রো সেম। কেন? অনেকে বলতে ভাই পৃথিবীর তো সব জায়গায় ঘনত্ব সমান না। আমি তো প্রথমেই বললাম যে তুমি পৃথিবীকে একটা সুষম ঘনত্বের গোলক চিন্তা করো। আমরা হিসাব নিকাশটা করব পৃথিবীকে একটা সুষম গড় ঘনত্বের, রো ঘনত্বের গোলক চিন্তা করে। তাহলে ঘনত্ব এখানেও যায় এখানেও তাই, সব জায়গায় মোটামুটি ঘনত্ব সেম। অনেকে বলতে পারো ভাই আসলে তো পৃথিবীর সেম না। ওই তো, আসলে তো সেম না, সেটা তো আমরা জানি। তো আমরা হিসাবটা সহজ করার জন্য আমরা ধরে নিচ্ছি পৃথিবী একটা সুষম ঘনত্বের গোলক। তাহলে সুষম ঘনত্বের গোলক যদি হয়, তাহলে এম কে যদি আমরা ভাঙি, তাহলে এম ইকুয়াল টু রো ভি আর স্কোয়ার। তাহলে জি রো ভি, একটু আগেই তুমি এই হিসাবটা করছো, 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে অতএব ভাই জি ইকুয়াল টু 4/3 জি রো পাই আর কিউব আর স্কোয়ার। তাহলে এখানে আর, এইটাকে আমরা বললাম 1 নং সমীকরণ।
তাহলে এইটাকে ভাঙলে বলো তো কি পাবো? এখানে ওই যে ভরটাকে ভাঙবো, ভরটাকে ভাঙলে কি পাবো? 4/3 g আর এর জায়গায় হবে r-h। ঠিক আছে, দেখি তো ভাঙি, আসো। জি প্রাইম এটা ইকুয়াল টু জি এম প্রাইম, এম ইকুয়াল টু রো ভি। তাহলে রো ভি, দেখো রো ভি প্রাইম ডিভাইডেড বাই r-h এর স্কোয়ার। তাহলে জি রো ভি প্রাইম, ভি প্রাইম মানে আয়তন, কোনটুকুর আয়তন? এম প্রাইমের আয়তন ভি প্রাইম, এই যে এইটুকু এম প্রাইম, তার আয়তন ভি প্রাইম। তাহলে ভি প্রাইম হবে 4/3 পাই r-h এর কিউব ডিভাইডেড বাই নিচে একবারে আমরা লিখতে পারতাম যে আর এর জায়গা হবে r-h, তাও আমি করে দেখালাম যে r-h এর স্কোয়ার। তাহলে অতএব জি প্রাইম ইকুয়াল টু 4/3 জি রো পাই r-h এর কিউব r-h এর স্কোয়ার। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো r-h। এটার সমীকরণ 2। সমীকরণ 1 পাইছি, সমীকরণ 2 পাইছি। এটা কিন্তু সূত্র, ঠিক আছে, এটা কিন্তু সূত্র যে তুমি বলতে পারো যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান নির্ণয়ের সূত্র এটা। এবার আমরা যদি দুইটাকে কম্পেয়ার করতে চাই, ভাগ দিয়ে দাও, 2/1, 2/1। তাহলে জি প্রাইম বাই জি 4/3 জি রো পাই r-h ডিভাইডেড বাই 4/3 জি রো পাই আর, এটা কাটাকাটি, r-h ডিভাইডেড বাই আর, তাহলে কি থাকলো? 1 - h ডিভাইডেড বাই আর, জি প্রাইম বাই জি। তাহলে অতএব জি প্রাইম 1 - h ডিভাইডেড বাই আর ইন্টু জি। তাহলে এটাই হচ্ছে আমাদের জি প্রাইমের সূত্র। কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতার জন্য সূত্র হচ্ছে এটা। এটুকু পড়াশোনা, এটা মহাকর্ষ অধ্যায়ের। এই যে 22 মিনিট পড়াই ফেলছি না, এই 22 মিনিট আসলে মহাকর্ষ অধ্যায় থেকে ধার করে নিয়ে আসছি। আমরা এবার এই অধ্যায়ে প্রবেশ করব, এই অধ্যায়ের কনসেপ্টে। আমরা সরল ছন্দিতে স্পন্দন গতি পড়ছিলাম, সরল ছন্দিতে স্পন্দন গতির 3টা উদাহরণ এই অধ্যায়ে আমরা বিশেষ করে পড়ব। একটা স্প্রিং, একটা অল্প কৌণিক বিস্তারে দোদুল্যমান সরল দোলক, আর একটা হচ্ছে ব্যাস বরাবর সুরঙ্গ পথে বস্তু কণার গতি। তাহলে চলো এবার ব্যাস বরাবর সুরঙ্গ পথে বস্তু কণার গতি যে এসএইচএম সেইটা একটু দেখি। ব্যাস বরাবর সুরঙ্গ পথে, ব্যাস বরাবর সুরঙ্গ পথে বস্তু কণার গতি এসএইচএম, বস্তু কণার গতি এসএইচএম, সরল ছন্দিত স্পন্দন। ওকে, দেখো এটা হচ্ছে পৃথিবী, একটু বড় করে রাখি, এটা হচ্ছে পৃথিবী। তো পৃথিবীতে ধরো এটা হচ্ছে বাংলাদেশ, এই পয়েন্টটা হচ্ছে বাংলাদেশ। এখন তোমার অনেক ইচ্ছা যে তুমি চাও আমেরিকা যাইতে। এখন আমেরিকার পাসপোর্ট ভিসা নাই, ঠিক আছে, তোমার ধরো পাসপোর্ট নাই, আর পাসপোর্ট থাকলে ধরো আমেরিকার ভিসা তুমি পাচ্ছ। এখন তোমার যাইতেই হবে আমেরিকা, তুমি যাইতে চাও। এখন তুমি পাসপোর্ট ভিসার আর তোয়াক্কা তোমার করার দরকার নেই, তুমি অন্য আরেকটা ভাবে যাইতে পারো। কি করবা? তুমি তোমার ওইখান থেকে ধরো বাংলাদেশের ঠিক উল্টা সাইডে মোটামুটি বলা যায় যে আমেরিকা, ঠিক আছে, বা আমরা ধরে নিই ধরো। তাহলে এই যে তুমি এখান থেকে একটা সুড়ঙ্গ কাটা শুরু করবা, এইভাবে একটা সুড়ঙ্গ কাটবা। আর আমরা ধরে নিলাম, আমরা তোমাকে নিরাশ না করি, আমরা ধরে নিলাম তুমি একটা সুড়ঙ্গ এরকম কাটতেও পারলা। এবার এই সুড়ঙ্গ কেটে এই সুড়ঙ্গের মধ্যে লাফ দিয়ে পড়বা। সুড়ঙ্গটা কাটার পরে এই সুড়ঙ্গের মধ্যে লাফ দিয়ে পড়বা। লাফ দিয়ে পড়লে তোমার গতিটা হয়ে যাবে এসএইচএম গতি, সিম্পল হারমোনিক মোশন। অর্থাৎ তুমি এই সুড়ঙ্গের মধ্যে খালি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে থাকবা। বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে পারবা কিনা? হ্যাঁ যাইতে পারবা, কিন্তু এখানে থাকতে পারবে না। তাড়াতাড়ি আবার দৌড়ায় আমেরিকা চলে আসবা, সরি বাংলাদেশ চলে আসবা। বাংলাদেশে এখানে এসে আবার আমেরিকা চলে যাবা, আমেরিকা থেকে আবার বাংলাদেশ, বাংলাদেশ থেকে আবার আমেরিকা, অর্থাৎ যাবা আসবা যাবা আসবা যাবা আসবা, এরকম করতে থাকবা। ঠিক আছে, তোমার এখানে কাউকে বলে রাখতে হবে যে ভাই আমি তো সুড়ঙ্গ কাটছি, আমি যখন এখান থেকে লাভ দিয়ে এখানে পৌঁছাবো আমার কি ভাই ক্যাচ ধরিও। ঠিক আছে, তোমাকে যদি আটকাই ফেলতে পারে, ক্যাচ ধরতে পারে, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ তোমাকে টেনে তুলতে পারবে। আর না হলে এই সুড়ঙ্গের মধ্যে তুমি এভাবে আপ ডাউন করতে থাকবা। যদি ভিতরে কোনো এয়ার রেজিস্ট্যান্স ফোর্স না থাকে, ভিতরে যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স ফোর্স টোর্স থাকে, কোনো বাধাজনিত বলটল থাকে, তাহলে কি হবে জানো? বোর্ডে থাকো, তাহলে কি হবে জানো? এইভাবে কাঁপতেছো তো, এইভাবে দুলতেছো তো, একবার এই প্রান্ত একবার এই প্রান্ত, আস্তে আস্তে না কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, কমতে 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 একসময় এসে পৃথিবীর কেন্দ্রে এসে বসে থাকবা, ওখানে এসে আটকে যাবা।
তুমি আর বের হইতে পারবে না, বুঝছো? তাহলে তোমার গতিটা হবে সরল ছন্দিত স্পন্দন গতি। যদি ভিতরে কোনো বাধা না থাকে তাহলে তুমি এভাবে এই যে একবার এ প্রান্ত এ প্রান্ত এ প্রান্ত এ প্রান্ত এভাবে দুলতে থাকবা। এখন তোমার গতিটা যে সরল ছন্দিত স্পন্দন গতি হবে, এই গতিটা যে সরল ছন্দিত স্পন্দন গতি, এটা কেউ আমার বললে তো ভাই আমি বিশ্বাস করব না। তাহলে আমরা কি করব? কেউ যদি কোনো একটা গতি বলে যে ভাই এই গতিটা সরল ছন্দিত স্পন্দন গতি, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতির বৈশিষ্ট্যগুলো ওর মধ্যে আছে কিনা সেটা চেক করা। চেক করে যদি দেখি যে হ্যাঁ সরল ছন্দিত স্পন্দন গতির বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে আছে, তাহলে তুমি একটা সরল ছন্দিত স্পন্দন গতি। আমরা সেটা চেক করব। তাহলে ধরো কোনো একটা বস্তুকণা এই যে এর মধ্যে এভাবে স্পন্দিত হচ্ছে, তাহলে আমরা দেখব এই পৃথিবীর মধ্যে ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে কোনো বস্তুকণার ক্ষেত্রে, বস্তুকণার গতির ক্ষেত্রে, এইভাবে গতির ক্ষেত্রে এসএইচএম বৈশিষ্ট্যগুলো মানে কিনা। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মিন পয়েন্ট মানে মধ্যবিন্দু, সাম্যাবস্থাটা খুঁজে বের করতে হবে। চিন্তা করো তো, এভাবে যদি স্পন্দিত হতে থাকে তাহলে সাম্যাবস্থা কোথায়? মধ্যবিন্দুতে, পৃথিবীর কেন্দ্রে। তাহলে সাম্যাবস্থাটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এই যে খুঁজে বের করলাম, এটা হচ্ছে সাম্যাবস্থা, আর সাম্যাবস্থা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র। বলো তো ভাই পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণ কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত? আসলে তোমার আমি হিসাব করে দেখাই। এটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ অনেকে বলতে পারে 0, তাও আমি তোমার হিসাব করে দেখাই। পৃথিবীর পৃষ্ঠ থেকে কত গভীরতায়, পৃথিবীর কেন্দ্রটা কত গভীরতায়, এটা হচ্ছে ব্যাসার্ধ r। তাহলে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে, এইচ ইকুয়াল টু r সমান গভীরে, ব্যাসার্ধের সমান গভীরে। ওই যে অনেকে বলছে 0 0 0, হ্যাঁ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0, কিন্তু ভূপৃষ্ঠ থেকে গভীরতাটা কত? ভূপৃষ্ঠ থেকে গভীরতা ব্যাসার্ধের সমান, তাহলেই তো পৃথিবীর কেন্দ্রে। তাহলে এইচ ইকুয়াল টু r, তাহলে এই পয়েন্টে দেখি তো আসো আমরা জি প্রাইম হিসাব করি। জি প্রাইম ছিল 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই r ইন্টু জি। তাহলে বসাও 1 মাইনাস এইচ এর মান r বাই r ইন্টু জি। তাহলে ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্রে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমরা সাম্য অবস্থা খুঁজে বের করলাম, সাম্য অবস্থায় অভিকর্ষ ত্বরণটা বের করলাম। এইবার যে বস্তুটাকে তুমি ফেলে দিছো, ধরো এই হচ্ছে বস্তুটা, এই বস্তুটাকে তুমি ফেলে দিছো, এই বস্তুটা এই যে সাম্য অবস্থায় আছে, তাহলে সাম্য অবস্থায় না নিট ফোর্স 0, সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্য। তাহলে সাম্য অবস্থায় দেখি তো নিট ফোর্স 0 হয় কি না। তাহলে সাম্য অবস্থায় এফ বল, নিট ফোর্স, এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ 0। তাহলে পৃথিবীর কেন্দ্রে সাম্য অবস্থায় এই পয়েন্টে যদি বস্তুর উপর বল চিন্তা করি, মহাকর্ষ বল যদি চিন্তা করি, তাহলে এম জি প্রাইম, আর জি প্রাইম কত? জি প্রাইম 0। বোঝা গেছে? জি প্রাইমের মান 0। কেউ যদি বলো ভাই মহাকর্ষ বলের সূত্র তো এইটা না, মহাকর্ষ বলের সূত্র তো এইটা, জি এম ডিভাইডেড বাই আর মাইনাস মানে আর স্কোয়ার আর কি। তো তুমি চিন্তা করো তো, এখানে যদি থাকে বস্তু, যদি এখানে থাকে, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত আছে? একেবারে বস্তু এই পয়েন্টে আছে, এই পয়েন্টে যদি থাকে, এই যে পৃথিবী সমস্ত ভর ছেড়ে চলে আসছে না, দেখো তো এখান থেকে এই পয়েন্টে চলে আসছে সমস্ত ভর ছেড়ে। তাহলে সমস্ত ভর ছেড়ে চলে আসলে ভর বাদ, এই ভরটাই তো আর নাই, কোনো ভরই তো আকর্ষণ করে না। তাহলে এম কত? 0। তাহলে এম যদি 0 হয় তাহলে জি এম বাই আর স্কোয়ার আর দরকার আছে, তাহলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝলা আমার কথা? বুঝছো? তাহলে সাম্য অবস্থায় নিট ফোর্স 0, ওকে, বৈশিষ্ট্য মানছে। এবার সাম্য অবস্থা থেকে গতি বরাবর যে কোনো দিকে, গতিটা এরকম, গতি বরাবর যে কোনো দিকে সাম্য অবস্থা অভিমুখী বল হবে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী, এটা দেখাইতে হবে। চলো দেখাই, দেখি তো সত্যি কিনা। তাহলে সাম্য অবস্থা থেকে ধরো দুলতে ধরো এই পয়েন্টে আছে, তাহলে সাম্য অবস্থা থেকে সরণ অবস্থানে, সাম্য অবস্থা থেকে গতি বরাবর, গতিটা কোন দিকে? গতিটা হচ্ছে এই বরাবর গতি। তাহলে গতি বরাবর কোনো একটা সরণ অবস্থানে, তাহলে গতি বরাবর এইটা হচ্ছে তার সরণ, এটা হচ্ছে সরণ, সরণটা হচ্ছে এক্স, সরণকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, তাই না? দেখো তো, এটা তো পৃথিবীর ব্যাসার্ধ আর, ভূপৃষ্ঠ থেকে এই যে গভীরতা এই পয়েন্টে যদি থাকে, তাহলে ভূপৃষ্ঠ থেকে গভীরতা হচ্ছে এইচ। বুঝছো? ভালো করে মাথার মধ্যে ঢুকায় নাও। এইচটা হিসাব করা হয় ভূপৃষ্ঠ থেকে, এইচটা হিসাব করা হয় ভূপৃষ্ঠ থেকে, এইচটা হিসাব করা হয় ভূপৃষ্ঠ থেকে। তাহলে এই যে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, তাহলে বলো তো এক্স এর মানটা কত? সাম্য অবস্থা থেকে ওই পয়েন্টের সরণ, সরল ছন্দিতে স্পন্দনের সরণ কাউন্ট করা হয় সাম্য অবস্থা থেকে, সাম্য অবস্থা থেকে ওই পয়েন্টের সরণ এক্স কত? আর মাইনাস এইচ। ওকে,
তাহলে এই পয়েন্টে বল, তুমি দেখো তো এই পয়েন্টে বল আছে কিনা, আছে। এই পয়েন্টে যখন আসে তখন তো বল আছে, তখন তো পৃথিবীর কেন্দ্রে না। এই পয়েন্টে থাকা মানে এইচ গভীরতায় প্রবেশ করছে, অর্থাৎ তাও সে এরকম একটা ভরের পৃষ্ঠে আছে রে ভাই। এই যে এতটুকু ভরের পৃষ্ঠে সে অবস্থান করতেছে, এই পয়েন্টে থাকা মানে এতটুকু ভরের পৃষ্ঠে সে অবস্থান করতেছে। এইটুকু ভর তারে আকর্ষণ করবে, এইটুকু ভর তারে আকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে এইটুকু ভর যদি তারে আকর্ষণ করে, এইটুকু ভর যদি তারে আকর্ষণ করে, তাহলে তো এর উপর একটা বল আছে। তাহলে সেই বলটা কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। এই যে বলটা কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে পৃথিবীর কেন্দ্র মানে সাম্য অবস্থায়, যে সাম্য অবস্থা, তাহলে সাম্য অবস্থার দিকে এই যে বল এফ, সাম্য অবস্থার দিকে বল এফ, এফ সেটা সরণ উপরের দিকে। দেখো এটা হচ্ছে সরণ, এই যে এইটা হচ্ছে সরণ। তাহলে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। দেখো বিপরীতমুখী কিনা, এক্স এর সাথে এফ এর সম্পর্ক বিপরীতমুখী হয়েছে। ক্লিয়ার? ইভেন মনে করো শুধু এই পয়েন্টে কেন বলতেছি, যদি এইখানেও থাকতো ধরো এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে সরণ কোনটা হইতো? এই যে সাম্য অবস্থা থেকে সরণ হচ্ছে এইটা হচ্ছে সরণ এক্স। আর এই পয়েন্টে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বল কত হইতো? পৃথিবীর কেন্দ্রের দিকে এই যে আকর্ষণ বলটা হইতো এফ। তাহলে বল এবং সরণ পরস্পরের বিপরীত আছে। এবার এই বলের মানটা আমরা বের করতে চাই। তাহলে এক্স সরণ অবস্থানে, এক্স সরণ অবস্থানে বল, তাহলে বল এফ, এফ ইকুয়াল টু বলো এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ, এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ সেটা তো জিরো না, সেটা তো একটা মান আছে কত? জি প্রাইম। অথবা এই যে এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ কত? জি প্রাইম। তাহলে এফ ইকুয়াল টু এম জি প্রাইম। ক্লিয়ার? এম জি প্রাইম এই যে রেডি করে রাখছি, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, এই যে 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি বসাও, 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। ওকে, তাহলে দেখো তো নিচে আর, উপরে আর মাইনাস এইচ ইন্টু এম জি। এই জিটা কোন জায়গার জি? এই জিটা হচ্ছে ভূপৃষ্ঠের জি। এই যে ভূপৃষ্ঠ যখন এই পয়েন্টে ছিল তখন এই পয়েন্টে হচ্ছে জি। এখন আর মাইনাস এইচ মানে এক্স, এই আর মাইনাস এইচ মানে এক্স। তাহলে একটা কাজ করি, এম জি কে উপরে নিলাম, আর কে এখানে নিচে নিলাম, আর মাইনাস এইচটাকে একটু সাইডে সরাই, আর এই আর মাইনাস এইচটাই হচ্ছে এক্স, সরল সন্ধিত স্পন্দনের সাম্য অবস্থান থেকে সরণ এক্স। এক্স কাউন্ট করা হয় সাম্য অবস্থা থেকে, আর এইচ কাউন্ট করা হয় ভূপৃষ্ঠ থেকে। দুইটা জিনিস মাথায় রাখবা, এক্স হচ্ছে সাম্য অবস্থা অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে, আর এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে? ভূপৃষ্ঠ থেকে এইচ পরিমাণ গভীরে। ওকে, তাহলে এম জি বাই আর ইন্টু এক্স। তাহলে দেখো এবার তাকাও, এফ ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই আর ইন্টু এক্স। এটা হচ্ছে বলের মানটা। আমি যদি এবার ভেক্টর ফরম্যাটে লিখি, পুরো ভেক্টর ফরম্যাটে, ধরো এফ এর উপর ভেক্টর সাইন, এম জি ডিভাইডেড বাই আর, এক্স এর উপর ভেক্টর সাইন। তাহলে একটা জিনিস খেয়াল করো, এক্স কোন দিকে? উপরের দিকে, এফ নিচের দিকে। এক্স কোন দিকে? নিচের দিকে। এফ কোন দিকে? উপরের দিকে। তাহলে এফ এবং এক্স পরস্পরের বিপরীত, সামনে কি একটা মাইনাস, বিপরীতমুখী মাইনাস। এবার দেখো এম জি বাই আর কনস্ট্যান্ট না রে ভাই? এম এই বস্তুর ভর কনস্ট্যান্ট না? জি ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জি কনস্ট্যান্ট না? ব্যাসার্ধ আর কনস্ট্যান্ট না? তাহলে এটা কি একটা ধ্রুবক না? কোন ধ্রুবক? সরল সন্ধিত স্পন্দনের সরণের বলের সমীকরণটা কি? এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, মনে পড়ে? তাহলে কম্পেয়ার করো, তুলনা করো, তুলনা করলেই তুমি কে পেয়ে গেছো, এই যে। তাহলে কে ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই আর, আমরা কে পেয়ে গেছি এখান থেকে, তুলনা করে আমরা কে পেয়ে গেছি, কে ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই আর। এবং আমরা দেখাই দিছি যে বল সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে হ্যাঁ, ব্যাস বরাবর সুরঙ্গ পথে কোনো একটা বস্তু কণার গতি সরল ছন্দিত স্পন্দন গতি, কারণ সে সরল ছন্দিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলা মানতেছে। বুঝছো? বাংলা 3টা বৈশিষ্ট্য ছিল না? আচ্ছা, এভাবে যদি স্পন্দিত হতে থাকে তো এটা তো পর্যাবৃত্ত গতি, ব্যাস বরাবর সুরঙ্গ পথে, সুরঙ্গের মধ্যে সরল রৈখিক গতি। আর যেহেতু স্পন্দিত হচ্ছে, স্পন্দন মানে কম্পন, কম্পিত হচ্ছে না, তাহলে কম্পিত হলে স্পন্দন গতি। তো বাংলা 3টা বৈশিষ্ট্য আছে। সাম্য অবস্থায় নিট ফোর্স 0, সাম্য অবস্থা থেকে সরণ অবস্থানে বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী হয়েছে,
এবং বল সর্বদা সাম্য অবস্থা অভিমুখী, বল সর্বদা সাম্য অবস্থা অভিমুখী, বল সাম্য অবস্থার দিকে, বল সাম্য অবস্থার দিকে। বল যদি সাম্য অবস্থার দিকে হয়, ত্বরণও সাম্য অবস্থার দিকে, বল ও ত্বরণ সর্বদা সাম্য অবস্থা অভিমুখী বৈশিষ্ট্য ছিল না? তাহলে বৈশিষ্ট্যগুলা মানছে, তাহলে এই গতিটা সরল ছন্দিতে স্পন্দন গতি। এবার সরল ছন্দিতে স্পন্দন গতি হইলে তার কম্পাঙ্ক, পর্যায়কাল, কৌণিক কম্পাঙ্ক এগুলা তোমার এখন বের করতে হবে। এগুলা বের করা কোনো ব্যাপারই না, হয়ে গেছে সব বের করা। তোমাকে যদি বলা হয় এই গতিটা সরল ছন্দিতে স্পন্দন গতি দেখাও, ভাই তুমি যে কাজটা করবা ভালো করে কানে ঢুকাও। তুমি কি করবা? এফ ইকুয়াল টু কে এক্স এই ফরম্যাটের সমীকরণ নিয়ে আসবা, অথবা এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এই ফরম্যাটের সমীকরণ নিয়ে আসবা। সমীকরণ নিয়ে আসার পরে তুলনা করবা। যেমন এখানে আমরা তুলনা করছি এফ এর সাথে এফ, এক্স এর সাথে এক্স, তাহলে কে ইকুয়াল টু এটা। ঠিক তেমনি যদি ত্বরণের সমীকরণ আনো, তাহলে এ এর সাথে ত্বরণ, এক্স এর সাথে সরণ তুলনা করে এখানে যা পড়ে থাকবে সেটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার। এইভাবে তুমি কে অথবা ওমেগা স্কোয়ার, কে অথবা ওমেগা স্কোয়ার এই দুইটার মধ্যে যে কোনো একটার মান পাইলেই কাজ শেষ। ওকে, তাহলে আমরা এবার এই সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক, পর্যায়কাল বের করব। তো চলো তো দেখি বের করতে পারি কিনা। মাথায় রাখবা কে ইকুয়াল টু কি? এম জি বাই আর। কে ইকুয়াল টু কত? এম জি ডিভাইডেড বাই আর। কে ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই আর। মনে আছে তোমার? কে ডিভাইডেড বাই এম ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, মনে পড়ে? তাহলে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, ওমেগা মানে 2 পাই বাই টি, এটা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। এই যে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, রুট ওভার কে বাই এম। তাহলে ভাই টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। এই যে পর্যায়কালের সূত্র। এখন আমরা এই ক্ষেত্রে পর্যায়কাল চাই। ওকে, এই ক্ষেত্রে যদি পর্যায়কাল চাই তাহলে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম ভর, বস্তুকণার ভর, যে বস্তুকণাটা সরল ছন্দিতে স্পন্দনে স্পন্দিত হচ্ছে তার ভর, কে হচ্ছে এম জি বাই আর, এম জি ডিভাইডেড বাই আর। তাহলে উপরে চলে গেল আর, এম এম কাটাকাটি। তাহলে অতএব টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি। এই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে পর্যায়কালের সূত্র। জি কোন জায়গার জি? ভূপৃষ্ঠের জি। বুঝতে পারছো? কোথাকার জি? ভূপৃষ্ঠের জি। দেখো সূত্রের পিঠে সূত্র চলে আসবে। এখান থেকে আর একটা সূত্র পাওয়া যায়, এখান থেকে আর একটা সূত্র, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জি। কোন জায়গার জি? ভূপৃষ্ঠের জি। তো ভাইয়া ভূপৃষ্ঠের জি ইকুয়াল টু মনে পড়ে? এই যে প্রথম পৃষ্ঠায় ভূপৃষ্ঠের জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। ভূপৃষ্ঠের জি ইকুয়াল টু এই যে জিএম বাই আর স্কোয়ার। তাহলে ভূপৃষ্ঠের জি যদি জিএম বাই আর স্কোয়ার হয়, তাহলে এটা নিয়ে এখানে বসাও। তাহলে 2 পাই রুট ওভার আর ডিভাইডেড বাই জিএম বাই আর স্কোয়ার। সূত্রগুলা কেমন যেন গুগলির মতো, মানে একটা জট খুলে ফেললে জটগুলা খালি খুলতেই থাকে। আর স্কোয়ার চলে গেল উপরে, তাহলে অতএব পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর কিউব ডিভাইডেড বাই জিএম। তাহলে এইটা আবার আর একটা সূত্র। ঠিক আছে, আমরা পর্যায়কাল পাইলাম। পর্যায়কালের উল্টাটা কম্পাঙ্ক না? তাহলে আমি যদি এবার বলি কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক এফ। এফ হচ্ছে টি এর উল্টাটা, এর জাস্ট উল্টা। তাহলে 1/2 পাই রুট ওভার জি বাই আর ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার জি এম বাই আর কিউব। ঠিক আছে, আর পর্যায়কাল এটাও একবারে লিখে রাখি। পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর কিউব বাই জি। এই হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল এবং কম্পাঙ্কের সূত্র সরল ছন্দিত স্পন্দন এই গতির ক্ষেত্রে। এই দুইটা সূত্র হয়ে চলে আসলো। কথা কি বুঝছো? অথবা ধরো টি বের করলা, এফ মানে কি? এফ ইকুয়াল টু 1/t। ঠিক আছে, এইবার শোনো, ঝামেলাটা লাগে কোথায় জানো? তোমরা নিজেরা ডেরিভেশন না করে, নিজেরা একটু চিন্তা ভাবনা না করে বিভিন্ন জায়গার বিভিন্ন বইয়ের ডেরিভেশন দেখো। বিভিন্ন বইয়ের ডেরিভেশন দেখবা, কোনো সমস্যা নেই, তাতে তোমার চিন্তার প্রখরতা বাড়বে। বাট নিজে আগে একটু চিন্তা করবা, না হলে তোমার কেমন মনে হবে জানো? এই বইয়ে মনে হয় ভুল করা আছে, এই বইয়ে মনে হয় ঠিক করা আছে, এই বইয়ে এমন কেন, এই বইয়ে এমন কেন।
অপূর্ব ভাই ক্লাসে এইভাবে করাইছে কেন, এরকম তোমার মনে হবে। ভাইয়া এক হিসাব অনেকভাবে করা যায়। যেমন এই যে হিসাবটা, এই যে টি এবং এফ, আমরা যে পর্যায়কালটা বের করছি না, দেখো এটা আমরা আরেকটা ভাবে বের করতে পারি কিনা। অর, ঠিক আছে, যতগুলো হিসাব সম্ভব আমি দেখাই দিচ্ছি, খুব ভালো করে মাথার মধ্যে ঢুকাও। পৃথিবীর ভর এম, এবার ব্যাস বরাবর সুরঙ্গ পথে বস্তু কণার গতি, তাহলে একটা সুরঙ্গ কেটে ফেললাম। এই যে সুরঙ্গ, এই সুরঙ্গের মধ্যে কোনো একটা বস্তুকে ফেলে দিলে তার গতি হবে সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে এটা হচ্ছে সাম্য অবস্থা। তো সাম্য অবস্থা থেকে গতি বরাবর যে কোনো দিকে, উপরে নিচে যে কোনো দিকে, ধরো এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টের সাম্য অবস্থা থেকে এইটা হচ্ছে সরণ এক্স, সরণ এক্স। ভূপৃষ্ঠ থেকে গভীরতাটা এইচ, পুরো ব্যাসার্ধটা আর, তাহলে সরণ এক্স হচ্ছে আর মাইনাস এইচ। এবার যখন তুমি এই পয়েন্টে আসো তখন এইচ পুরুত্বের ভরটুকু ভেদ করে আসছো, তাহলে এইচ পুরুত্বের ভরটুকু সাইড থেকে বাদ, তাহলে তোমাকে এই পয়েন্টে আকর্ষণ করবে হচ্ছে এইটুকু ভর, তোমাকে এই পয়েন্টে আকর্ষণ করবে এইটুকু ভর, এইটুকু ভর তোমার আকর্ষণ করবে। তাহলে এইটুকু ভর আকর্ষণ করলে এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ জি নেই, সেটা হয়ে গেছে জি প্রাইম, আর এই ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ ছিল জি। ওকে, ডান। এবার এই যে জি প্রাইম, দেখো তো ভাই এই জি প্রাইমের একটা সূত্র এটা ছিল কিনা, 4/3 জি রো পাই আর মাইনাস এইচ, ছিল কিনা দেখো। ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতার জন্য, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতার জন্য এই যে জি প্রাইম ইকুয়াল টু 4/3 জি রো পাই আর মাইনাস এইচ, ছিল না, তাই তো? ওকে, তাহলে এই পয়েন্টে যখন বস্তুটা আছে, এই বস্তুটার ভর হচ্ছে এম, তাহলে এম ভরের এই বস্তুটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতে চাই, যে সরণের বিপরীতে সাম্য অবস্থা অভিমুখী বল এফ। ঠিক আছে, এগুলো কিন্তু আগের কথা, জাস্ট হিসাবটা এবার অন্যভাবে করতেছি। আগে জি প্রাইম 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর দিয়ে করছি, এটা এই সূত্র দিয়ে করছি, এবার এই সূত্র দিয়ে করতে চাইতেছি। তাহলে এই এফ ইকুয়াল টু হবে সাম্য অবস্থা অভিমুখী বল, এফ ইকুয়াল টু হবে বস্তুর ভর এম, এই বস্তুটার ভর এম, ওই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, তাহলে এম জি প্রাইম হচ্ছে এটা, তাহলে 4/3 জি রো পাই আর মাইনাস এইচ, কি বুঝছো? তাহলে 4/3 জি রো পাই এম, এই যে আর মাইনাস এইচ মানেই হচ্ছে এক্স, তাহলে এটা এক্স, কে ক্লিয়ার? তাহলে আমি যদি এবার ভেক্টর ফরম্যাটে লিখি, ধরো এফ 4/3 জি রো পাই এম, এগুলো সব স্কেলার রাশি, ধ্রুবক। 4/3 জি রো, রো হচ্ছে এর ঘনত্ব, পাই এম হচ্ছে বস্তুর ভর এম, এগুলো সব ধ্রুবক। কে থাকলো এক্স, এক্স কোন দিকে, উপরের দিকে, বল কোন দিকে, নিচের দিকে, তাহলে এক্স এবং এফ পরস্পরের বিপরীত, তাহলে সামনে মাইনাস। এবার তুলনা করি, এফ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স, বুঝছো? তাহলে এবার কে কত, এবার কে হচ্ছে এটা, এই যে এইটা হচ্ছে কে, এটা হচ্ছে কে। তাহলে আমরা টি ইকুয়াল টু পর্যায়কাল টি ইকুয়াল টু চাই 2π√m/k না, তাই না? টি ইকুয়াল টু, এই যে দেখো টি ইকুয়াল টু 2π√m/k, তাহলে m ডিভাইডেড বাই কে বসাই আসো, 2π√m ডিভাইডেড বাই কে মানে এটা, অর্থাৎ 4/3 জি রো পাই এম, এই যে এইটা কাটাকাটি, কে বুঝছো? তাহলে কি থাকলো 1/4/3 জি রো পাই, এটা থাকলো। এখন কথা হচ্ছে ভাই সূত্র তো মিললো না, একটু আগে আপনি কি সূত্র দিছেন আর এখন কি সূত্র দিলেন, মিললো না তো, একই রকম তো আসলো না, একই রকম আসে নাই, একই রকম আসছে কিনা বলো তো, একই রকম আসছে কিনা? ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার না, তাহলে জি ইকুয়াল টু জি এম, এম ইকুয়াল টু রো ভি আর স্কোয়ার, জি রো ভি 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে জি ইকুয়াল টু 4/3 জি রো পাই আর। তাহলে দেখো তো ভাই, এই যে আর জিকে নিয়ে নিচে নিয়ে গেলাম, তাহলে আর বাই জি, তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে 1/4/3 জি রো পাই, বুঝতে পারছো? দেখো
জিকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আর বাই জি, আর এটাকে এই পাশে নিয়ে আসলে 1/4/3 0 পাই। দেখো তো 1/4/3 0 পাই, এটা সমান সমান আর বাই জি কি না, বলো, বুঝতে পেরেছ? তাহলে 2 পাই রুট ওভার, এটা মানেই তো r/জি, বুঝা গেছে? এটা মানেই তো r/জি, বুঝলা? ওকে, ঠিক আছে। এটা কিন্তু এভাবে ভাঙা যায়, ধরো রোকে ভেঙে দিলেই কিন্তু হয়ে যাইতো, ঠিক আছে? রোকে যদি আমরা ভেঙে দিতাম তাহলে কিন্তু হয়ে যেত, ঠিক আছে? অনেকভাবে হিসাব করা যায় রে ভাই, অনেকভাবে হিসাব করা যায়। তুমি রোকে যদি m/v 4/3 পাই আর কিউব দিতা তাহলেও কিন্তু হয়ে যেত। তাহলে এই যে এটা হচ্ছে টি এর সূত্র, দেখো একই জিনিস চলে আসছে। ওকে, তাহলে এক একজন এক এক রকম ভাবে হিসাব করতে পারে, ওকে, কোনো সমস্যা নেই। দিন শেষে তুমি পৌঁছাবা একই জায়গায়, বুঝতে পারছো? দিন শেষে পৌঁছাবা কোথায়? একই জায়গায়। ওকে, এবার দেখো আর একটা জিনিস, অনেকে ত্বরণ দিয়ে দেখায়। এতক্ষণ আমরা কি করছি, যে এটা যে সরল সন্ধিত স্পন্দন গতি, আমরা এতক্ষণ এফ সমানুপাতিক -x এই সূত্র দিয়ে দেখাইছি। দেখো এখানে এই যে কই এফ সমানুপাতিক -x দিয়ে দেখাইছি, এফ ইকুয়াল টু -kx সূত্র দিয়ে দেখাইছি। এখানেও সেম কাজ করছি, এফ ইকুয়াল টু -kx সূত্র দিয়ে প্রমাণ করে দেখাইছি, ঠিক আছে? পর্যায়কাল বের করছি। এবার কেউ যদি মনে করো যে ভাই আমি ত্বরণ দিয়ে দেখাবো, ঠিক আছে, এটা দিয়ে দেখাবো না, আমি এ সমানুপাতিক -x এটা দিয়ে প্রমাণ করতে চাই, এটা দিয়ে দেখাতে চাই, ওকে, দেখি তো এটা দিয়ে দেখাইতে পারি কিনা। পৃথিবীর ব্যাসার্ধ আর, আচ্ছা ব্যাস বরাবর আগে সুরঙ্গটা কাটি। এই যে সুরঙ্গ কাটলাম, এই এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র বা সাম্য অবস্থা। সরল সন্ধিতে স্পন্দনের ক্ষেত্রে বলতো, সরল সন্ধিতে স্পন্দনের ক্ষেত্রে বিস্তার, সেখানে ত্বরণ সবচেয়ে বেশি। হ্যাঁ তাই তো হবে, এটা তো x0, এটা তো সাম্য অবস্থা, দেখো এখানে x0 সাম্য অবস্থা, তাহলে সাম্য অবস্থা যেখানে x0 সেখানে ত্বরণও শূন্য। দেখো এই পয়েন্টে ত্বরণ কিন্তু জি প্রাইম শূন্য, এই জি প্রাইম মানেই তো এ জি প্রাইম, সরল সন্ধিতে স্পন্দনের ক্ষেত্রে কত, এটা শূন্য। সরল সন্ধিতে স্পন্দনের ক্ষেত্রে ত্বরণের সূত্র কি, -ω²x, তো x0 হলে তো a0 হবে, হচ্ছে কিনা? ইয়েস হচ্ছে, একেবারে কাটাই সব কিছু মিলে যাবে। কোথায় সবচেয়ে বেশি ত্বরণ? সাম্য অবস্থায় ত্বরণ শূন্য, সরণের সাথে সমানুপাতিক, তাহলে যেখানে সরণ সবচেয়ে বেশি সেখানে ত্বরণ সবচেয়ে বেশি। তাহলে সরণ এখান থেকে দুলতে এই পয়েন্টে যখন যাবে বস্তুটা, এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে এক্স কিন্তু সবচেয়ে বেশি, প্লাস বিস্তার আর, এটাই কিন্তু প্লাস এ, বুঝছো? বিস্তারটা কিন্তু এই যে দেখো এইভাবে যদি স্পন্দিত হতে থাকে, তাহলে সাম্য অবস্থা থেকে এই যে সর্বোচ্চ সরণ, এটাই তো বিস্তার, এটাই তো আর। তাহলে এটা প্লাস এ হলে এই দিকেরটা এটাকে আমরা বলবো মাইনাস এ, এই যে মাইনাস আর, ব্যাসার্ধের নিচের দিকে নেগেটিভ বিস্তার, পজিটিভ বিস্তার, নেগেটিভ বিস্তার। তাহলে ত্বরণ সবচেয়ে বেশি হবে যেখানে সরণ সবচেয়ে বেশি, এই পয়েন্টে ত্বরণ সবচেয়ে বেশি, তো এই পয়েন্টে দেখো ত্বরণ সবচেয়ে বেশি, তো mx ইকুয়াল টু ω² a, ঠিক আছে? mx সবচেয়ে বেশি। ভাই ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি না? ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি, পৃথিবীর কেন্দ্রে ত্বরণ শূন্য, এই যে এই পয়েন্টে এটাও তো ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে ত্বরণ সবচেয়ে বেশি, এই যে mx ইকুয়াল টু ω² a মান, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু জি। তাহলে দেখো তো সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্যগুলো মানতেছে না, যে সাম্য অবস্থায় ত্বরণ শূন্য, সরণ যেখানে শূন্য ত্বরণ সেখানে শূন্য, যেখানে সরণ বেশি সর্বোচ্চ সেখানে ত্বরণ সর্বোচ্চ, সরণ সর্বোচ্চ ত্বরণ সর্বোচ্চ, তো ত্বরণ সরণের সমানুপাতিক হয়েছে না? এবার বিপরীতমুখী একটু দেখাই, বিপরীতমুখী ধরো কোন একটা পয়েন্টে, দেখো এই পয়েন্টে বোঝা যাচ্ছে সাম্য অবস্থা থেকে এইটা হচ্ছে সরণ এক্স ইকুয়াল টু বিস্তার এ, আর এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্রের দিকে না, জি প্রাইম। তাহলে এই যে ত্বরণ এবং সরণ পরস্পরের বিপরীতমুখী, সমানুপাতিক তো হচ্ছে, ইভেন পরস্পরের বিপরীতমুখী হচ্ছে, নিচের দিকেও তাই। ধরো নিচের দিকে যখন যাব তখন সাম্য অবস্থা থেকে সরণ সবসময় কাউন্ট হবে সাম্য অবস্থান থেকে, এই যে সাম্য অবস্থান থেকে সরণ এটা হচ্ছে এ, ঠিক আছে? মাইনাস এ বলো বা যাই বলো, এটা হচ্ছে এ, তাহলে এটা এক্স ইকুয়াল টু -a, তাহলে এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ,
অর্থাৎ ত্বরণ, সেটা কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। দেখো অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী হচ্ছে কোনো একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে, ধরো এই পয়েন্টে আছে। এই পয়েন্টে যখন বস্তুটা থাকবে তখন সাম্যাবস্থা থেকে সরণ হচ্ছে এটা, দ্যাট ইজ এক্স, এটা এক্স। ভূপৃষ্ঠ থেকে এই যে গভীরতা, এই গভীরতাটা হচ্ছে এইচ, এইচ গভীরতা। তাহলে এক্স ইকুয়াল টু আর মাইনাস এইচ। এবার এই পয়েন্টে যখন থাকবে, এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ কত? জি প্রাইম। তাহলে এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, সেটা কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। এই যে জি প্রাইমটাই তো সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে এ। তাহলে সরণ উপরের দিকে, ত্বরণটা নিচের দিকে, সাম্য অবস্থার দিকে। তাহলে এবার আমরা যদি একটু ত্বরণটা বের করি, যে এস এইচ এম এর ত্বরণ এ, এ মানে জি প্রাইম, ঠিক আছে? এবার এই জি প্রাইম, এই পয়েন্টের জি প্রাইম হিসাব করো। জি প্রাইমের সূত্র কি জানো? 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। তাহলে নিচে আর, উপরে আর মাইনাস এইচ ইন্টু জি। তাহলে জি ডিভাইডেড বাই আর, আর মাইনাস এইচ। তাহলে অতএব এ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর, আর মাইনাস এইচ মানে এক্স। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর এক্স। তাহলে ত্বরণ নিচের দিকে, সরণ উপরের দিকে, ত্বরণ সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এই যে সামনে মাইনাস। এবার যদি আমি কম্পেয়ার করি, বলো তো সরল ছন্দিত স্পন্দনের সূত্রটা বলো তো ভাইয়া, সরল ছন্দিত স্পন্দনের সূত্রটা বলো, বলো। এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাই না? ওকে, তুলনা করো। এ এ সমান চিহ্ন মাইনাস মাইনাস এক্স এক্স। তাহলে তুলনা করো, কম্পেয়ার করো, কম্পেয়ার করো দ্রুত। এই যে দেখো কম্পেয়ার করলে, দেখছো কত সুন্দর মিলে গেছে, মিলে গেছে না? তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি বাই আর, ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর। ওকে ভাই, ওমেগা মানে 2 পাই বাই টি, ওমেগা মানে 2 পাই বাই টি। তাহলে রুট ওভার জি বাই আর, টি লাগবে, পর্যায়কাল লাগবে, টি লাগবে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি। যে পথে আসো না কেন পৌঁছাবা তুমি এক জায়গাতেই, বুঝছো? এরপরে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি এর জায়গায় বসাও জি এম বাই আর স্কোয়ার, আর স্কোয়ার উপরে চলে যাবে, তখন টি ইকুয়াল টু হবে 2 পাই রুট ওভার আর কিউব ডিভাইডেড বাই জি এম। এই হচ্ছে আমাদের সূত্র, বুঝছো? এই যে ঠিক আছে। তাহলে যে পথে হাঁটো না কেন সূত্র ভাই একটাই। তাহলে এবার কি বিশ্বাস হয়েছে? সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে পর্যায়কালের সূত্রটা, আর এখানে যে সরল ছন্দিত স্পন্দন গতি তৈরি হবে ব্যাস বরাবর সুরঙ্গ পথে। ঠিক আছে, কথা বুঝছো? দাদা প্র্যাকটিস শিটের কতগুলো ম্যাথ আছে পারি নাই, এখনো করি নাই, ম্যাথ করি নাই, ম্যাথ এখনো যাই নাই বলতে গেলে। ওকে, তাহলে এবার আসো সামনে আগাই। মোটামুটি আমরা হিসাব বুঝে গেছি কি করতে হবে, ঠিক আছে? মোটামুটি হিসাব ডান। তাহলে এবার কিছু প্রবলেম সলভ করে ফেলি তো, আসো তো। তাহলে দাও 1 নম্বর। এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর ভর এম জানো তো 6 × 10⁻24 কেজি। এটা হচ্ছে পৃথিবীর ভর। আর পৃথিবীর ব্যাসার্ধ আর 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। তো এরকম একটা সুরঙ্গ কাটা হয়েছে আর কি। এরকম একটা সুরঙ্গ কাটা হয়েছে, এখান থেকে এই গভীরতায়, এই গভীরতা ধরো 2000 কিলোমিটার। তাহলে 1 নম্বর কোশ্চেন, 2000 কিলোমিটার গভীরতায়, গভীরতায় কোনো বস্তুর উপর, 2000 কিলোমিটার গভীরতায় কোনো 10 কেজি ভরের বস্তুর উপর বল কত? আর 2 নম্বর, ওই বিন্দুতে বস্তুর বেগ ও ত্বরণ কত হবে?
বস্তুর বেগ ও ত্বরণ কত হবে। আর 3 নম্বর হচ্ছে এই সুরঙ্গের মধ্যে বস্তুটির বস্তুটির পর্যায়কাল। সুরঙ্গের মধ্যে বস্তুটির পর্যায়কাল কত হবে। ঠিক আছে, প্রথমে 3 নম্বরে অ্যান্সার করো। প্রথমে 3 নম্বরটার অ্যান্সার করো। আসো 3 নম্বরের অ্যান্সার বলছে সুরঙ্গের মধ্যে, এই সুরঙ্গের মধ্যে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে বস্তুটা এভাবে স্পন্দিত হতে থাকবে। তো পর্যায়কাল, সুরঙ্গের মধ্যে পর্যায়কাল বের করতে বলছে। পর্যায়কালের সূত্র জানো না, বসাই দিবা। টি ইকুয়াল টু 2π√r ডিভাইডেড বাই জি। 2π√r, আর এর মান কত 6400 কিলোমিটার। তাহলে 6400 গুণ 10⁻³ জি এর মান কত, জি এর মান 9.81 ভূপৃষ্ঠের জি। এটা কোন জায়গার জি, ভূপৃষ্ঠের জি। ভূপৃষ্ঠের জি এর মান কত 9.81। বুঝছো, ক্লিয়ার। এবার মান বসাই দিবা, ক্যালকুলেটর হিসাব নিকাশ করে যা উত্তর দিবে তাই। এইবার কান এইভাবে পরিষ্কার করো, করছো? কান এইভাবে পরিষ্কার করো। পরিষ্কার করে এবার খুব ভালো করে শোনো। এইভাবে করলে কিন্তু হবে না, এইভাবে করলে হবে না। কেন হবে না? ভূপৃষ্ঠের জি এর মান 9.81 কোথায় দেওয়া আছে? এটা আছে কোথাও দেওয়া না। তুমি বলতে পারো ভাই আমি তো জানি এটা। ভাই তুমি জানো এটা, পৃথিবী হলে ঠিক আছে। ধরো এইখানে পৃথিবীর ভর দেয় নাই, তুমি ধরো পৃথিবীর ভর জানো 6 × 10⁻24 কেজি। ভাই এখানে 10⁻20 দিয়ে দিলে তখন কি করবা তুমি? এখানে 6400 কিলোমিটারের জায়গায় ধরো যে দিয়ে দিল 3200 কিলোমিটার, তখন তুমি কি করবা? তখন তুমি ওখানে যদি 9.81 বসাও, হবে? কখনোই হবে না। মহাকর্ষ অধ্যায়ের বা এই টাইপের কোশ্চেনের একটা নিয়ম আছে। নিয়ম কি? যে তথ্য দেওয়া থাকবে চেষ্টা করতে হবে সেই তথ্য কাজে লাগানোর। তোমার দেওয়া আছে ভর এবং ব্যাসার্ধ, তুমি চেষ্টা করবা ভর এবং ব্যাসার্ধটাকে কাজে লাগিয়ে জি এর মানটা বের করার, ভর এবং ব্যাসার্ধটাকে কাজে লাগিয়ে টি এর মানটা বের করা। তুমি এটা দিয়ে করতে পারবা না তা না, পারবা, পারবা, আমার কোনো আপত্তি নেই, পারবা। কিভাবে? জি ইকুয়াল টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে তুমি জি এর মান বসাবা 6.673 ইন্টু 10⁻11, এম এর মান 6 ইন্টু 10⁻24 কেজি ডিভাইডেড বাই, জানো তো জি এর মান তো এত মুখস্থ সবার। এটা 6400 গুণ 10⁻3, 6400 গুণ 10⁻3 তার স্কোয়ার দিয়ে এখান থেকে জি এর মানটা বের করে দেন এখানে বসাবা। দেন এখানে বসাবা, এখান থেকে মানটা বের করে নিয়ে এখানে বসাবা, তাহলে ঠিক আছে, তাহলে হবে। বাট এটা করার কি দরকার? এটা না করে আমরা একবারেই তো এটা করতে পারি। টি ইকুয়াল টু, আমাদের কি সূত্রের অভাব পড়ছে? বলো, সূত্রের কি অভাব পড়ছে? আর ডিভাইডেড বাই জি দরকার নাই। তুমি কি জানো আর ডিভাইডেড বাই জি মানে কি? জি এম বাই আর স্কোয়ার, তাহলে উপরে চলে গেল আর কিউব বাই জি এম। একই কাজ এখানে যেটা করতেছি এখানেও তাই করছি। এই জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এখান থেকে জিটা বের করে এনে বসাচ্ছি। আমরা কি করতেছি? একবারে সূত্র বসাই দিচ্ছি। বুঝছো? তাহলে 2π√r³ 6400 গুণ 10⁻³ তার কিউব ডিভাইডেড বাই 6.673 ইন্টু 10⁻11 গুণ 6 ইন্টু 10⁻24 কেজি। তাহলে এখান থেকে কই, এখান থেকে মান আসবে 2π 2 গুণ 3.1416 গুণ √r 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 তার কিউব ডিভাইডেড বাই 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 গুণ 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24। তাহলে 5084.106 এত সেকেন্ড। এর এবার 3600 দিয়ে ভাগ দাও, তাহলে তো ঘন্টা পাবে না। তাহলে 60 দিয়ে ভাগ দাও, দেখি মিনিটে কত আসে। 60 দিয়ে ভাগ দিলে মিনিটে 84.735 মিনিট। 84.735 মিনিট। বলো তো আমেরিকা যাইতে কত সময় লাগবে? বলো। ধরো এয়ারে যদি উড়ে যাও 6-7 ঘন্টার ব্যাপার লাগবে। তাহলে তুমি যদি এরকম একটা সুড়ঙ্গ তৈরি করতে পারো, তাহলে কত কম সময় চলে যাবা? কত কম সময় চলে যাবা? 84.735 মিনিট না, আরও কম। এটা তো যাওয়া আসার সময় রে ভাই, পর্যায়কাল। এটা তো যাওয়া প্লাস আসা, পর্যায়কাল। তাহলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে সময়, এটা কিন্তু চায় অনেক সময় যে পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্তে যেতে সময়, পৃথিবীর
এক প্রান্ত হতে সুড়ঙ্গ পথে অপর প্রান্তে যেতে সময় এই সময়টা হচ্ছে t/2 এর অর্ধেক। জাস্ট খালি যাওয়া, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাব, তাহলে 42.36 মিনিট, বুঝছো, প্রায় 42 মিনিট আর কি। তাহলে এত মিনিটে চলে যাওয়া। তাহলে তুমি একটা কাজ করতে পারো, তোমার একটা আইডিয়া দিই, ঠিক আছে? মানুষ ধরো যে বিভিন্ন কোম্পানি, এয়ারলাইন্স কোম্পানি দেয় না, তাই না? বিভিন্ন লোকজন এয়ারলাইন্স কোম্পানি খোলে, যেমন বাংলাদেশে ধরো ইউএস বাংলা আছে, নভোএয়ার আছে, এয়ার এস্ট্রা আছে। তো তুমি একটা কাজ করতে পারো, তুমি ধরো এয়ারলাইন্স কোম্পানি খোলার দরকার নেই, তুমি সুড়ঙ্গ লাইন্স কোম্পানি খুলবা। তুমি কি করবা? সুড়ঙ্গ কাটবা, এরকম সুড়ঙ্গ কাটার পরে সেই সুড়ঙ্গের মধ্যে লোকজনকে ফেলে দিবা, আমেরিকা উঠে যাবে। তুমি ধরো তোমার মনে করো যে কন্ট্রাকচুয়াল কাউকে ঠিক করে রাখবা যে সুড়ঙ্গের অপর প্রান্তে কেউ দাঁড়ানো থাকবে, সুড়ঙ্গের মধ্যে কাউকে ফেলে দিলে যেন অপর প্রান্ত থেকে ক্যাশ ধরে উঠায় নাই। তো এরকম একটা ভালো আইডিয়া দিলাম কিন্তু, বুঝছো? মানুষের ধরো যে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দেয় না, তো আমি কিন্তু তোমাকে একটা ভালো আইডিয়া দিলাম, তুমি চাইলে এটা করতে পারো, ঠিক আছে? মাসুর ভাই কাটছে, ওইটা ইউজ করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে মাসুর ভাইয়ের সাথে যোগ দাও, মাসুর ভাইয়ের সাথে সুড়ঙ্গ লাইন্স কোম্পানি খোলা শুরু করে দাও। তাহলে আমাদের কি বলছে, সুড়ঙ্গের মধ্যে বস্তুটি পর্যায়কাল কত, বা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময়, পর্যায়কাল চাইলে টি, আর যদি বলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় তখন এটা চাই নাই, বাট এটা আমরা বের করে দেখা দিলাম। এবার আসো, আমাদের চাইছিল 200 কিলোমিটার গভীরতায় 10 কেজি ভরের বস্তুর উপর বল কত। বাহ, সুন্দর কথা। বস্তুর উপর বল কত? এই যে সুড়ঙ্গ, ভর m 6 × 10⁻24 কেজি, আর এর মান 6400 কিলোমিটার। তাহলে ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায়? এটা হচ্ছে সুড়ঙ্গ, ভূপৃষ্ঠ থেকে 2000 কিলোমিটার গভীরতায়, 2000 কিলোমিটার গভীরতায়। তো দেখো 2000 কিলোমিটার গভীরতায় বস্তুর উপর বল কত বের করতে বলছে। বহুত ভাবে বের করা যায়, অনেকভাবে বের করা যায়, যার যেটা ভাল লাগে বের করবা। তাহলে এই পয়েন্টে 10 কেজি ভরের বস্তুর উপর বল, তাহলে ওই পয়েন্টে 10 কেজি ভরের বস্তুটাকে আকর্ষণ করবে এইটুকু ভর আকর্ষণ করবে, যেখানে এই যে এটা হচ্ছে x, এই x হচ্ছে r - h, আর এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ কত? অভিকর্ষ ত্বরণ g প্রাইম। তাহলে এই বস্তুর উপর বল F হবে mg প্রাইম। এবার mg প্রাইম মানে 1 - h ডিভাইডেড বাই r ইন্টু g, ঠিক আছে? তাহলে m 1 - h ডিভাইডেড বাই r ইন্টু g, এই g এর মান তো দেওয়া নাই, দেখো m 1 - h ডিভাইডেড বাই r, এই g এর মান তো দেওয়া নাই, তো g মানে কি? gm/r², বুঝছো? মাথায় রাখবা সবসময়, g এর মান যেহেতু দেওয়া নাই, তাহলে g কে কিভাবে বের করা যায়? gm/r²। এবার মান বসে দাও, 10 কেজি ভরের বস্তু, 1 - h ডিভাইডেড বাই r, h হচ্ছে 2000 কিলোমিটার, তাহলে 2000 × 10⁻3, আর হচ্ছে 6400 কিলোমিটার, তাহলে 6400 × 10⁻3, এই 10⁻3 করা লাগতো না, কিলোমিটারকে মিটার করা লাগতো না, কারণ কিলোমিটার বাই কিলোমিটার অনুপাতটা একই থাকবে। gm/r², 6.673 × 10⁻11, 6 × 10⁻24 কেজি ডিভাইডেড বাই r²। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 6400, তাহলে 6400 × 10⁻3 তার স্কোয়ার। তাহলে এখান থেকে বলের মানটা চলে আসবে। তাহলে 10 1 - 2000 ভাগ 6400, 2000 ভাগ 6400 যা হবে তার সাথে গুণ হচ্ছে 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11 গুণ 6 এক্সপোনেনশিয়াল ফাংশন 24 ডিভাইডেড বাই 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 তার স্কোয়ার। তাহলে দেখো তো 67.2024 এত নিউটন আসছে কিনা, একটু দেখো তো, বলো এটা আসছে কিনা। দাদা কিছু ম্যাথ করতে পারছি না, কি করতাম এখন? যেগুলো পারতেছো না রাখো, আমি এই অধ্যায় এখনো শেষ করি নাই, অনেক ম্যাথ করানো বাকি আছে, এগুলো করলেই তুমি করতে পারবা, ঠিক আছে? ওকে, এই মানটা আসছে, তাহলে বলের মানটা আমরা এইভাবে বের করতে পারি, ঠিক আছে? বলের মানটা এইভাবে বের করা যায়, আরও অনেকভাবে বের করা যায়, আরও অনেকভাবে বের করা যায়। কেউ যদি মনে করো যে ভাই আমি বলটা এভাবে বের করব, এম জি প্রাইম, এবার এম জি প্রাইম, এই জি প্রাইম আমি এভাবে সূত্র লিখবো যে 4/3 জি রো পাই r - h। ওকে, আমার কোনো আপত্তি নেই। তাহলে রো এর মানটা বের করা লাগবে, রো লাগবে, রো তো দেওয়া নাই,
রো বের করা যাবে, টোটাল ভর ডিভাইডেড বাই টোটাল আয়তন। রো মানে কত, আমি যদি বলি এই গোলকের ঘনত্ব বের করো, তো ঘনত্ব রো কত, টোটাল ভর ভাগ টোটাল আয়তন। টোটাল ভরকে টোটাল আয়তন দিয়ে ভাগ দিব। টোটাল ভর আমার দেওয়া আছে, আর টোটাল আয়তন 4/3 পাই বড় হাতের আর কিউব। বুঝতে পারছো? তাহলে এম 4/3 জি রো, এম ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব, পাই আর মাইনাস এইচ। ঘুরে ফিরে ঘটনা কি দাঁড়াবে জানো? একই। দেখো আমি তোমার দেখাই, বিশ্বাস না হলে দেখাই। 4/3 কাটা, এই যে পাই পাই কাটা, পাই পাই কাটা, তাহলে কি দাঁড়াইলো দেখো, এম এম এই যে আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর কিউব, তাহলে এম আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর কিউব, আর থাকলো জি এম। একটা কাজ করো, আর কিউব আছে না, এখানে আর রাখো, আর একটা আর স্কোয়ারকে এখানে দিয়ে দাও। বুঝলা? একটা আর রাখো, আর একটা আর স্কোয়ারকে এখানে দিয়ে দাও। দিয়ে দিতে হবে না তা না, আমি জাস্ট মিলানোর জন্য। দেখো একই জিনিস, এই যে এই লাইনটা আর এই লাইনটা একই। দেখো আর বাই আর মানে 1 মাইনাস এইচ বাই আর, জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার। তাহলে ঘুরে ফিরে সবই কিন্তু একই দাঁড়াবে। বুঝতে পারছো? এখানে এবার সব মান বসাই দিবা, মান বসাই দিলে কাজ হয়ে যাবে। কি বুঝছো? কেউ যদি মনে করো ভাই আমি সরল ছন্দিতে স্পন্দনের ক্ষেত্রে, ধরো সরল ছন্দিতে স্পন্দন চিন্তা করে বলের মানটা বের করবো, হ্যাঁ তাও হবে। সরল ছন্দিতে স্পন্দন চিন্তা করে বলের মানটা বের করবা, ওকে, তাও হবে। কিভাবে? তুমি যদি মনে করো যে ভাই টিটা আমি আগে বের করে নিব, 2π√r আর বাই জি, আর বাই জি, বা 2π√r আর বাই জি এম বাই আর স্কোয়ার আর কিউব। তাহলে এখান থেকে মানগুলো বসাবা, মানগুলো বসানোর পরে টি এর মান কত পাওয়া গেছে রে ভাই? টি এর মান কত পাইছিলাম? 5084.106, 5084.106 এত সেকেন্ড। এই যে টিটা তুমি বের করলা, দেন তুমি সরল ছন্দিতে স্পন্দনের ক্ষেত্রে বল বের করতে চাও, তাহলে এফ ইকুয়াল টু কি, কে এক্স না বলের মান? এফ ইকুয়াল টু কি, কে এক্স। লাগবে কার মান? কে এর মান লাগবে। ওকে, কার মান লাগবে? কে এর মান লাগবে। এবার বলো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম না, কে বাই এম না, তাহলে কে ইকুয়াল টু কত, এম ওমেগা স্কোয়ার। তাহলে বসাও তো কে ইকুয়াল টু এখানে, কে ইকুয়াল টু এখানে এম ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার এম ওমেগা মানে 2π/t, 2π/t তার স্কোয়ার ইন্টু এক্স। এবার সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণা যদি চিন্তা করি, তাহলে এটা এইচ 2000 কিলোমিটার। তাহলে কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব দ্যাট ইজ এক্স, এটা এক্স, এক্স হচ্ছে আর মাইনাস এইচ, আর এর মান 6400 কিলোমিটার, আর এর মান 6400 কিলোমিটার। তাহলে এই যে আর মাইনাস এইচ, এটা হচ্ছে 6400 মাইনাস 2000, তাহলে 6400 থেকে 2000 বাদ দিবা, তাহলে 4400 এত কিলোমিটার থাকে না, তাহলে সেটা হচ্ছে এক্স এর মান। তাহলে এবার আসো তো বসাই মানগুলা। কেউ যদি এভাবে করতে চাও কোনো ব্যাপার না রে ভাই, যার যেটা মনে চাই। 2π/t, টি কত, 5084.106 তার স্কোয়ার ইন্টু এক্স, 4400 ইন্টু 10⁻³ তাহলে দেখি তো একই আসে কিনা। 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 5084.106 তার স্কোয়ার গুণ 4400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3। বাহ 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 বাহ, এই যে 67.2024, বাহ দেখো তো মিলে গেছিল। ঠিক আছে, আচ্ছা, তো এরকম বুদ্ধি বাতি জ্বালায় রাখতে হবে সবসময়। ডেরিভেশন সূত্র সবসময় মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, যখন যেটা লাগবে খপাত করে নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাই, এটা কেন্দ্রমুখী বল হয়ে গেল না? না না ভাই, কেন্দ্রমুখী বল হইল না। ঠিক আছে, দেখতে অনেকটা এরকম হয়ে গেছে, না কেন্দ্রমুখী বল না। ওকে, তার একটা কি প্রশ্ন ছিল, আর একটা প্রশ্ন ছিল হচ্ছে ওই বিন্দুতে বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, ওই বিন্দুতে বস্তুর বেগ ও ত্বরণ বের করতে হবে। বস্তুর বেগ ও ত্বরণ, সুড়ঙ্গের মধ্যে বস্তুটা এভাবে স্পন্দিত হচ্ছে, তো স্পন্দিত হতে হতে যখন এই পয়েন্টে আসবে,
এই পয়েন্টে যখন আসবে তখন বেগ চাইছে, ত্বরণ চাইছে। তাহলে এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ হচ্ছে 2000 কিলোমিটার। এখান থেকে এটা হচ্ছে এক্স, তাহলে এক্স হচ্ছে 4400 কিলোমিটার। এবার দেখো বেগ আর ত্বরণ অনেকভাবে বের করা যায়। আসো প্রথমে ত্বরণের কাজটা সারি। আচ্ছা, এই পয়েন্টে ত্বরণ বের করতে বলছে ভাই, এই পয়েন্টে ত্বরণ মানে তো জি প্রাইম, এই জি প্রাইমটাই তো ত্বরণ। তাহলে ত্বরণ চাইছে, বাহ ভালো কথা। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু জি প্রাইম, আর জি প্রাইম মানে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। তাহলে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, আর জি মানে জিএম বাই আর স্কোয়ার। সমান বসাই 1 মাইনাস এইচের মান 2000, আর এর মান 6400, ঠিক আছে, কিলোমিটার কিলোমিটার কাটাকাটি। 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু এম, এর মান 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই আর স্কোয়ার, 6400 গুণ 10 টু দি পাওয়ার 3 তার স্কোয়ার। ভাই ঘুরে ফিরে না একই কাজ করতেছি। দেখো জি প্রাইম এটা না, তো একটু আগে তো এর সাথে এই হিসাবটা তো একটু আগে করেই আসছে রে ভাই। এই যে জি প্রাইম, এই হিসাবটুকু তো একটু আগে করছি। এই যে এম 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 বাদ দিয়ে দাও, মানে একে 10 দিয়ে ভাগ দিলেই তো অ্যান্সার চলে আসে, একে 10 দিয়ে ভাগ দিলেই তো অ্যান্সার চলে আসে। ত্বরণটাই তো আমরা বের করছি আসলে এতক্ষণ। তাহলে এই যে আমি হিসাব করে ফেলছি, 6.7202 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, এ ইকুয়াল টু জি প্রাইম কেমনে বুঝলাম না, এই পাগল, এখান থেকে এইচ গভীরতায়, তো এই পয়েন্টে এ মানে জি প্রাইম না, এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ মানেই তো ওই পয়েন্টের সরলসন্ধিত স্পন্দনের ত্বরণ, ওই পয়েন্টে ত্বরণ ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, তাহলে জি প্রাইম। তাহলে এইভাবে যদি দুলতে থাকে তাহলে এই পয়েন্টে ত্বরণটাই তো জি প্রাইম, সরলসন্ধিত স্পন্দনের ত্বরণটাই তো জি প্রাইম। দুই ত্বরণ কি আলাদা রে? বুঝছো? ওকে, এবার আসো ত্বরণ। কেউ যদি মনে করো ভাই আমি সরলসন্ধিত স্পন্দনের সূত্র দিয়ে যদি ত্বরণ বের করতাম, এই সূত্র দিয়ে যদি করতাম, এই যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আমি যদি শুধু মানের কথা বলি তাহলে ওমেগা স্কোয়ার এক্স, হ্যাঁ কোনো ব্যাপার না হতো। আর ওমেগা ইকুয়াল টু কত? 2π/t। ওমেগা ইকুয়াল টু কত? 2π/t তার স্কোয়ার ইন্টু এক্স। তাহলে 2π ডিভাইডেড বাই টি 5084.106 84.106 তার স্কোয়ার ইন্টু এক্স, এক্স হচ্ছে 4400 গুণ 10 টু দি পাওয়ার 3। দেখি তো কত আসে, দেখো কত আসে, 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 5084.106 ইন্টু 4400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3, তাহলে 6.7202 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। কি বুঝতে পারছো? ক্লিয়ার? বলো এবার বেগটা কি নিজেরা বের করা যাবে না? বলো তো, বলো বেগটা কি নিজেরা বের করা যাবে না? অবশ্যই যাবে। এই পয়েন্টটা বেগ বের করব, সরল ছন্দিত স্পন্দনের বেগ, সরল ছন্দিত স্পন্দনের বেগ। তাহলে সরল ছন্দিত স্পন্দনের বেগ, বেগ কি? ভি, ভি এর সূত্র ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই বলো বিস্তার কত? এই যে মধ্যবিন্দু সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ সরণ বিস্তার এ কত? এ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এর জায়গায় আর বসবে, ওমেগার জায়গায় বসবে, ওমেগার জায়গায় বসবে 2π/t, ওমেগা মানে 2π/t রুট ওভার এ স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তো বেগ হয়ে গেল। তাহলে 2π/t, টি এর মান হচ্ছে 5084.106 রুট ওভার 6400 গুণ 10 টু দি পাওয়ার 3 তার স্কোয়ার মাইনাস এক্স, এক্স এর মান 4400 গুণ 10 টু দি পাওয়ার 3 তার স্কোয়ার। শেষ। এক্স এর মান কত সেটা নিবা, আর এ মানে তো আর বিস্তার, বিস্তার মানে তো ব্যাসার্ধ আর। এবার এখান থেকে মান বসাও, মান বসাইলে বেগের মান চলে আসবে। বুঝছো? দেখো সূত্রগুলো জানলে ম্যাথ যে কত মজার, ম্যাথ অনেক মজার, শুধু সূত্রগুলো জানতে হবে। 84.106 রুট ওভার 6400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 তার স্কোয়ার মাইনাস 4400 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 তার স্কোয়ার। তাহলে বেগের মান আসছে
43.71 এত মিটার পার সেকেন্ড। দেখো তো বেগের মান এটা আসছে কিনা। ঠিক আছে, ওকে। দেখো যত সম্ভাব্য নিয়ম হয় সবই তোমারে করে দিলাম। এখন কথা হচ্ছে কি, অনেকের এরকম একটা সমস্যা আছে, ভাই এত কিছু শিখালেন, পরীক্ষার হলে কোনটা করবো মাথায় তো আসে না। এবার তোমার একটা কাজ করি, এই টাইপের যে কোনো ম্যাথ আসুক তোমার একেবারে আমি নির্দিষ্ট করে বলে দিই। ধরো কারণ নিজের ডিসিশন নিতে সমস্যা হয়, নিজের ডিসিশন নিলে সেটা সবচেয়ে ভালো। তুমি ডিসিশন নিবা তুমি কোনটা করবা, তুমি সবগুলোর মধ্যে পার্থক্য খুঁজে বের করো, সম্পর্ক খুঁজে বের করো, তোমার মনে হবে আরে এ তো সব একই জিনিস। এইটা বুঝতে পারলে সবচেয়ে ভালো। এবার তারপরে যদি মনে করো নিজে ডিসিশন নিতে পারতেছো না, পরীক্ষার হলে ভাই আমি তো ঘাবড়ে যাই, আমাকে একটু সহজ রাস্তা দেখায় দেন যাতে আমি ম্যাথটা করে মার্ক নিয়ে চলে আসতে পারি, তাহলে আমি সেই কাজটা একটু করি। তুমি কি করবা, তুমি সব সূত্র ভুলে যাও, তুমি শুধুমাত্র টি এর সূত্রটা মাথায় রাখবা, তুমি শুধুমাত্র টি এর সূত্রটা, ঠিক আছে? যে শর্টকাট দেখাই দিচ্ছি, যে দ্রুত শর্টকাটে দ্রুত করতে চাই, তাহলে তুমি কি করবা, সব সূত্র ভুলে যাও, তুমি শুধুমাত্র একটা সূত্র মাথায় রাখবা, টি টি ইকুয়াল টু 2π√r/g, যদি জি দেওয়া থাকে r/g দিয়ে করবা, আর যদি না দেওয়া থাকে তাহলে এটা দিয়ে করবা, r/r³/gm, এটা দিয়ে করবা। তাহলে তুমি এই টি এর দুইটা সূত্র মাথায় রাখবা, এই দুইটা সূত্র মাথায় রাখবা, এটা রাখতে হবে। দেন এইটা যদি মাথায় থাকে তাহলে আর তোমারে কোনো জায়গায় কেউ আটকাইতে পারবে না, কোথাও কেউ আটকাইতে পারবে না। কেমনে, বল বের করতে বলছে, বল ওকে সমস্যা নেই, তুমি বল লিখবা F = kx, F = kx। এবার k = m⍵², ঠিক আছে, আর ওমেগা = 2π/t, শেষ হয়ে গেল। k = m⍵², এটা তো মাথায় থাকবে, এ তো লাগবে সূত্র। k = m⍵², ওমেগা = 2π/t, t এর মানটা নিয়ে বসাবা, সব তুমি জানো, শেষ হয়ে গেল বল। তোমাকে যদি বলে ত্বরণ বের করো, ওকে তুমি ত্বরণ বের করবা, ত্বরণ হচ্ছে এ বের করবা ω²x, ওমেগা মানে 2π/t, জাস্ট তোমার টি জানা লাগবে, তাহলে 2π/t তার স্কোয়ার ইন্টু এক্স, শেষ। তোমাকে যদি বলে বেগ বের করো, তুমি বেগ বের করবা, বেগ ভি = ω√a² - x², ওকে ঠিক আছে, ওমেগা লাগবে, ওমেগা মানে 2π/t √a² মানে r² - x², শেষ। সহজ, একেবারে সহজ, আর কোনো ঝামেলা নেই। তাহলে তুমি কি করবা, এই টাইপের ম্যাথ আসলে, সুরঙ্গের ম্যাথ আসলে ভাই টি এর সূত্র মুখস্থ রাখবা, বাকি যা চাক তুমি বের করতে পারবা। ওকে ডান, সহজ করে দিলাম, তোমার রাস্তা সহজ করে দিলাম, বুঝছো? এইবার আসো আরেকটা কোশ্চেন আমরা একটু সলভ করব, কোশ্চেন তো না কনসেপ্ট। আগে ছিল ব্যাস বরাবর সুরঙ্গ পথে, এবার পৃথিবীর ব্যাস না, পৃথিবীর জ্যা বরাবর সুরঙ্গ পথ, জ্যা বরাবর সুরঙ্গ পথে, জ্যা বরাবর সুরঙ্গ পথে বস্তুর গতি এসেছে। আগে ছিল ব্যাস, এবার বলছে ব্যাস বরাবর না, এবার হচ্ছে জ্যা বরাবর সুরঙ্গ পথে। পৃথিবী জ্যা বরাবর সুরঙ্গ কাটতে হবে এবার, এটা ছিল ব্যাস, বলছে ব্যাস বরাবর না, সুরঙ্গ ব্যাস বরাবর কাটবো না, সুরঙ্গ কাটবো জ্যা বরাবর। দেখো সুরঙ্গ কাটবো এইখানে, এইখানে সুরঙ্গ কাটবো, এই এবার এই সুরঙ্গের মধ্যে কোনো বস্তুকে ফেলে দিব, তাহলে সেই বস্তুটাও এই সুরঙ্গের মধ্যে এভাবে স্পন্দিত হতে থাকবে, তার গতিটাও হবে সরল ছন্দিত স্পন্দন গতি। আমার কথা হচ্ছে ভাই মুখের কথা তো বিশ্বাস করি না, আসলে মুখের কথা কেন বিশ্বাস করবা, আসো দেখি আমরা প্রমাণ দেখাই এবং এর ক্ষেত্রে পর্যায়কালটা বের করি। তাহলে আমরা কি করতে পারি, যে ত্বরণের সূত্রে যাইতে পারি অথবা বলের সূত্রে যাইতে পারি, যার যেটা ভালো লাগে। দেখো ভাই এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, ঠিক আছে, এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাহলে কি এটা সাম্য অবস্থা? বলো, এই সুরঙ্গের মধ্যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে, তোমার প্রথম কাজ সাম্য অবস্থা খুঁজে বের করা। তো সাম্য অবস্থা কি এটা না, এখানে তো সুরঙ্গ নেই, এখানে তো আপ ডাউন করছে না, আপ ডাউন করবে এই সুরঙ্গের মধ্যে, তাহলে সাম্য অবস্থা হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে সাম্য অবস্থা, বোঝা গেছে, এইটা হচ্ছে সাম্য অবস্থা।
তাহলে সাম্য অবস্থা খুঁজে বের করছি। সাম্য অবস্থায় দেখাইতে হবে এই যে গতি বরাবর সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স শূন্য, সাম্য অবস্থা অভিমুখী বলটা শূন্য, এটা দেখাইতে হবে। আচ্ছা ভাইয়া একটু দেখো তো, লেখা বাদ দাও, চিন্তা করো তো যদি বস্তুটা এই পয়েন্টে থাকে, যখন বস্তুটা এই পয়েন্টে আসে, এই পয়েন্টে থাকলে, এই পয়েন্টে যখন আসে তখন কিন্তু এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণটা কিন্তু জি প্রাইম, এই পয়েন্টের। তো এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ যদি জি প্রাইম হয় তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে তার যে বলটা, এই যে পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলে সে আকর্ষিত হচ্ছে, পৃথিবীর কেন্দ্রের দিকে এই যে বলটা, এই যে বলটা পৃথিবীর কেন্দ্রের দিকে, এই যে বলটা, এর যদি ভর হয় এম আর এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে বল হবে এম জি প্রাইম। বুঝতে পারছো? এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে বল, পৃথিবীর কেন্দ্রের দিকে বল হচ্ছে এম জি প্রাইম। তাহলে বলো তো, এটা কি সবাই বুঝছো? বলো, এটা হচ্ছে পৃথিবী, যখন এই পয়েন্টে আছে, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, যখন বস্তুটা এই পয়েন্টে আছে, তো এই পয়েন্টে তো পৃথিবীর অভ্যন্তরে না, তো পৃথিবীর অভ্যন্তরে ওখানে জি প্রাইম, তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে এই যে বলটা, আকর্ষণ বল যেটা, সেটা এম জি প্রাইম, এই যে এই পয়েন্টে জি প্রাইম, অভিকর্ষ ত্বরণ এই পয়েন্টে হচ্ছে জি প্রাইম, তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে এম জি প্রাইম। বলো তো সাম্য অবস্থার দিকে বল কত? বলো, সাম্য অবস্থার দিকে বলটা কত? সাম্য অবস্থা কই? সাম্য অবস্থা এইটা না, এই যে এই বিন্দুটা না সাম্য অবস্থা? তাহলে সাম্য অবস্থার দিকে যে বলটা, এই যে সাম্য অবস্থার দিকে যে বল, এই কোণটাকে যদি আমি বলি থেটা, এই কোণটাকে যদি আমি বলি থেটা, তাহলে সাম্য অবস্থার দিকে এম জি প্রাইমের উপাংশ, এই তো গুড, ভেরি গুড, এই তো তোমরা অনেক ট্যালেন্ট। তাহলে এটা এম জি প্রাইম, তাহলে সাম্য অবস্থার দিকে বলের যে উপাংশটা, এম জি প্রাইমের যে উপাংশটা, সেটা হচ্ছে এম জি প্রাইম কস থেটা। বুঝতে পেরেছ? সাম্য অবস্থার দিকে বল কিন্তু এইটা। আমাদের খুঁজে বের করতে হবে সাম্য অবস্থা এবং দেখাইতে হবে সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স শূন্য। আমরা বলি না নিট ফোর্স শূন্য, এই নিট ফোর্স শূন্য কিন্তু সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স শূন্য হইতে হবে। তো তুমি দেখো তো, যখন বস্তুটা এই পয়েন্টে আসে, এই পয়েন্টে যখন আসে, এই যে বস্তুটা এখান থেকে যখন এই পয়েন্টে আসছে, সবসময় আকর্ষণ বলটা কোন বিন্দু অভিমুখী? পৃথিবীর কেন্দ্র অভিমুখী না? এই যে পৃথিবীর কেন্দ্র, এই কেন্দ্র অভিমুখী বল, তাহলে কেন্দ্র অভিমুখী বল হচ্ছে এম জি প্রাইম। যখন সাম্য অবস্থায়, সাম্য অবস্থা থেকে এখানে আসে, এটা সাম্য অবস্থা থেকে সরণ অবস্থানে আসে, পৃথিবীর কেন্দ্রের দিকে বল এম জি প্রাইম। আর যখন এই পয়েন্টে থাকবে তখন এই পয়েন্টে এই দিক বরাবর হচ্ছে এম জি প্রাইম, এই জি প্রাইম তখন এই পয়েন্টের অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। অনেকে বলছে ভাই জি প্রাইম শূন্য, মারবো, এটা যদি বলো তাহলে এবার মারবো। এই পয়েন্টে জি প্রাইম শূন্য, এটা কি পৃথিবীর কেন্দ্র? না, তাহলে পৃথিবীর কেন্দ্র না, তাহলে এই পয়েন্টেও তো জি প্রাইমের একটা মান আছে, তাহলে এই পয়েন্টে পৃথিবীর কেন্দ্রের দিকে একটা বল আছে এম জি প্রাইম। বুঝছো? এখন অনেকে বলতে পারে ভাই আপনি না বলছিলেন সাম্য অবস্থায় নিট ফোর্স শূন্য, এটা কি হইল ভাই? সাম্য অবস্থায় তো নিট ফোর্স শূন্য হইল না। তুমি আমরা বুঝাই দাও তো হয়েছে কিনা। সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স শূন্য, সাম্য অবস্থা অভিমুখী নিট ফোর্স শূন্য। দেখো তো এই বলটা কোন দিকে? এই বলটা এই দিক বরাবর না, এই দিক বরাবর না? এই দিক বরাবর যদি বল হয় তাহলে সাম্য অবস্থা এই বিন্দুর দিকে বলটা কত? এই বিন্দুর দিকে তো কোনো বলই নেই, এই বিন্দু অভিমুখী তো কোনো বলই নেই। যেমন দেখো সাম্য অবস্থা অভিমুখী বল কত? এম জি প্রাইম কস থেটা। তাহলে এই পয়েন্টে যখন আসতেছে তখন এই থেটার মানটা কত? বলো, এই পয়েন্টে যখন আসতেছে তখন এই থেটার মানটা কত? দেখো তো এই কোণের মানটা কত? এই কোণের মানটা কত? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি না? তাহলে সাম্য অবস্থা অভিমুখী বল, সাম্য অবস্থা অভিমুখী বল কোথায়? সাম্য অবস্থায়। তাহলে সাম্য অবস্থা অভিমুখী বল এফ এম জি প্রাইম কস থেটা, এম জি প্রাইম কস থেটা। এই পয়েন্টে যখন আসে, দেখো এই কোণটা থেটা, তাহলে এই পয়েন্টে যখন, তখন এম জি প্রাইমের সাথে এই যে এই কোণটা থেটা 90 ডিগ্রি, তাহলে এম জি প্রাইম কস 90 জিরো রে ভাই, জিরো। বুঝছো?
হয়েছে? সাম্য অবস্থা অভিমুখী বল তুমি 0 পাইছো, সাম্য অবস্থায় সাম্য অবস্থা অভিমুখী বল 0। ওকে, আচ্ছা তাহলে এবার আসো, সাম্য অবস্থা অভিমুখী বল সাম্য অবস্থায় 0, কিন্তু সাম্য অবস্থা থেকে সরণ অবস্থানে, এইটা হচ্ছে সরণ এক্স। সবাই এবার একটু বোর্ডে তাকাও, এইটা হচ্ছে সরণ এক্স। বলো তো ভাই এইস কোনটুকু? এইস কি এইটুকু? বুদ্ধি খাটায় বলবা, এটাই হচ্ছে কাহিনী। এটা বুঝতে পারলে বোঝা গেছে। এটা কি এইস? বলো, এটা কি এইস? না রে ভাই, এইস এরকম বাঁকা তারা এইস হয় না। এইস সবসময় হয় পৃথিবীর কেন্দ্র বরাবর, কেন্দ্রের দিক বরাবর গভীরতা। তাহলে বস্তুটা যদি এই পয়েন্টে থাকে, তাহলে এইস হচ্ছে এইটুকু রে ভাই। এইস হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে এইস, এইটুকু হচ্ছে এইস। বুঝছো? অনেকে ভাবে ভাই এটা কেমন হইলো। আচ্ছা তুমি বলো, ধরো এটা পৃথিবী, আমি এইখান থেকে সুরঙ্গ কাটছি, একটা সুরঙ্গ কেটে এইখান থেকে সুরঙ্গ কেটে এই পয়েন্টে পৌঁছাইছি, এই পয়েন্টে পৌঁছাইছি। বলো কত গভীরতায় প্রবেশ করছি? তখন কি আমার গভীরতা এইটুকু না গভীরতা এইটুকু? বলো কোনটা গভীরতা? এইটা না এইস গভীরতা? বোঝা গেছে? এটাকে কি আমরা বলবো এইস গভীরতা? না, গভীরতা হবে হচ্ছে একেবারে কেন্দ্র বরাবর। কত গভীর? কেন্দ্র বরাবর। তো এটা কি কেন্দ্র বরাবর? না, কেন্দ্র এই যে এদিকে, এটা কেন্দ্র। কেন্দ্র বরাবর কত গভীরতা? কেন্দ্র বরাবর এইস গভীরতা। তাহলে এইটা হচ্ছে এইস। এটা যদি এইস হয়, তাহলে ভাই এইটুকু কত? এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু কত? পুরোটুকু তো ব্যাসার্ধ আর, এইটুকু তো ব্যাসার্ধ আর। তাহলে এইটুকু যদি ব্যাসার্ধ আর হয়, এইটা যদি এইস হয়, তাহলে এই যে এইটুকু, এই কোণটা তো থেটা দেখাইছি, তাহলে এই যে এইটুকু, এটা এম জি প্রাইমটা একটু মুছে দিই, এইটুকু আর মাইনাস এইস না? এই যে এইটুকু, জাস্ট এইটুকু আর মাইনাস এইস। আর এই পয়েন্টে এই দিক বরাবর যে বলটা, সেটা হচ্ছে এম জি প্রাইম। এই যে বলটা এদিক বরাবর, পৃথিবীর কেন্দ্র বরাবর যে বলটা, সেটা হচ্ছে এম জি প্রাইম। তাহলে সাম্য অবস্থা অভিমুখী বল কত? এই যে সাম্য অবস্থা অভিমুখী বল তুমি দেখাইছো এম জি প্রাইম কস থিটা। তাহলে সরণ এক্স, তাহলে সাম্য অবস্থার দিকে বল দেখো, আবার একবার দেখাচ্ছি। এই বরাবর বলটা এম জি প্রাইম, এই বরাবর বলটা এম জি প্রাইম। তাহলে এই বরাবর বল কত? এই বরাবর বল হচ্ছে, এই বরাবর বলটা হচ্ছে এম জি প্রাইম কস থিটা। তাহলে সাম্য অবস্থা অভিমুখী বল এফ, এফ ইকুয়াল টু এম জি প্রাইম কস থিটা। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এবার এফ ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে এম জি প্রাইম, এই পয়েন্টে জি প্রাইম, এই পয়েন্টে কত গভীরতা? এইচ গভীরতা। 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, জি প্রাইমের সূত্র লিখলাম। এই যে এইচ গভীরতা জি প্রাইম, তাহলে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। এবার আসে কস থিটা। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে একটু উঠাই নিয়ে আসি তো, এখানে উঠাই নিয়ে আসলে এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে আর মাইনাস এইচ, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে কস থিটা, কবরে ভূত আছে, কোণের বিপরীতটা লম্ব, কোণের সাথে একটা ভূমি। তাহলে কস থিটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই, কবরে ভূত আছে, আছে হচ্ছে আর মাইনাস এইচ, এম আর আর মাইনাস এইচ, বাহ সুন্দর তো, জি এক্স, জি এক্স আর মাইনাস এইচ। ঠিক আছে? এই যে এইটা কিন্তু এক্স, সাম্য অবস্থা থেকে এই যে সরণ এক্স, সাম্য অবস্থা থেকে এই হচ্ছে সরণ এক্স, এক্স। এইবার কি হচ্ছে, আর মাইনাস এইচ কাটাকাটি। মজার ব্যাপার কি জানো, ঘুরে ফিরে একই জিনিস থাকবে, এম জি ডিভাইডেড বাই আর ইন্টু এক্স। এই যেটা হচ্ছে এফ, তাহলে এফ ইকুয়াল টু এক্স এম জি ডিভাইডেড বাই আর, এটা মানেই তো কে, ধ্রুবক কে, এক্স উপরের দিকে আর বল এফ নিচের দিকে, তাহলে সামনে একটা মাইনাস, আর কি ডিরেকশনের জন্য মাইনাস। তাহলে কম্পেয়ার করলে এই যে এইটা হচ্ছে আমাদের কে, কম্পেয়ার করলে। তো এম জি বাই আর যদি কে হয়, তাহলে পারা যাবে না? একই একই জিনিস চলে আসলো না? দেখো তো, এম জি ডিভাইডেড বাই আর, এইটা ইকুয়াল টু কে এম জি ডিভাইডেড বাই আর, কে মানে এম ওমেগা স্কোয়ার, এম জি ডিভাইডেড বাই আর, এম এম কাটাকাটি গেল, আর ওমেগা মানে 2π/t √g/r। মজার কথা হচ্ছে একই সূত্র আসবে,
টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর বাই জি, আর বাই জি। তাহলে দেখো সূত্র একই, একই সূত্র। বুঝতে পারছো কত সহজ না? তাহলে জ্যা বরাবর সুরঙ্গ পথেও বস্তু কণার গতি হবে এস এই সেম গতি, এর মধ্যে এভাবে দুলতে থাকবে, আর ওই হচ্ছে পর্যায়কাল। বুঝতে পারছো? এটাই হচ্ছে পর্যায়কাল, একই সূত্র। তুমি যদি বলো যে ভাই আমি ত্বরণ দিয়ে আনবো, একই কথা, ত্বরণ দিয়েও তুমি আনতে পারো, একই রকমই আসবে। দেখো এই যে ছোট্ট করে দেখাই দিই, অর এফ ইকুয়াল টু এম জি প্রাইম কস থিটা না, আর এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম জি প্রাইম কস থিটা, এম দুই পাশ থেকে কাটাকাটি করে দাও, এ ইকুয়াল টু এই যে জি প্রাইম মানে এই যে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, আর কস থিটা মানে এক্স ডিভাইডেড বাই আর মাইনাস এইচ, আর মাইনাস এইচ কাটাকাটি যাবে, তাহলে এ ইকুয়াল টু থাকবে এই যে নিচে আর উপরে আর মাইনাস এইচ, তাহলে আর মাইনাস এইচ কাটাকাটি গেল, কাটাকাটি গেলে নিচে থাকলো, উপরে থাকলো জি, নিচে থাকলো আর এক্স, তাহলে এ ইকুয়াল টু এই যে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই যে এক্স আর এ পরস্পরের বিপরীত, তাই একটা মাইনাস দিলাম, এই যে মাইনাসটা সেই কারণে দিলাম, আর এই যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি বাই আর, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি বাই আর দিয়ে একই রকম জিনিস। কথা কি বুঝছো? ক্লিয়ার? তাহলে পারা যাবে না? সহজ জিনিস না, কঠিন কিছু শিখাইছি আমি, বলো। তাহলে এবার তুমি আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও, এই যে বোর্ডে আসা একটা কোশ্চেন, দেখি কেমন অ্যান্সার দিতে পারো। তুমি আর তোমার বন্ধু, দুইজন বন্ধু মিলে দুইটা সুড়ঙ্গ কাটছো। তুমি একটা সুড়ঙ্গ কাটছো হচ্ছে পৃথিবীর একেবারে ব্যাস বরাবর, পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ কাটছো, আর তোমার বন্ধু পৃথিবীর জ্যা বরাবর একটা সুড়ঙ্গ কাটছে, পৃথিবীর জ্যা বরাবর একটা সুড়ঙ্গ কাটছে। এই সুড়ঙ্গ, এটা বি সুড়ঙ্গ। তাহলে কোশ্চেন হচ্ছে কোশ্চেন তো সবই দিয়ে দিছি। আচ্ছা, কোশ্চেন হচ্ছে কোন সুড়ঙ্গের মধ্য দিয়ে পৃথিবীর অপর প্রান্তে বা সুড়ঙ্গদ্বয়ের মধ্য দিয়ে, সরি ক্ষমা করে দাও, সুড়ঙ্গদ্বয়ের মধ্য দিয়ে পৃথিবীর অপর প্রান্তে যেতে সময় ভিন্ন ভিন্ন হবে নাকি একই হবে, নাকি একই হবে, গাণিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করো। বলো বলো, এটা কি আর করে দেখাইতে হবে? ধরো এই গ্রহের ভর বলে দিছে, এই গ্রহের, ধরো এটা পৃথিবী বলছে না, ধরো এটা পৃথিবী বললাম না, ঠিক আছে, ধরো এটা কোন একটা গ্রহ, মধ্য দিয়ে গ্রহের, ঠিক আছে, ধরো অন্য কোনো একটা গ্রহ যার ভরের মান 5 × 10⁻20 কেজি, তাহলে তো আর পৃথিবী বলবো না, আর আর এর মান 4000 কিলোমিটার, তাহলে তো অবশ্যই এটা পৃথিবী না, অন্য কোনো একটা গ্রহ। তাহলে বলো দুই ক্ষেত্রে কি সময় একই লাগবে না বেশি কম বেশি হবে? একই লাগবে। এই সুড়ঙ্গের মধ্য দিয়েও টি হবে 2 পাই রুট ওভার আর বাই জি, তো খাটাইতে পারবো না কারণ জি দেওয়া নাই, তাহলে r³ / gm বের করবা। আর বি সুড়ঙ্গের মধ্যেও ভাই একই হবে, তাহলে 2 পাই রুট ওভার টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার r³/gm, এটাও একই হবে, সূত্র দুইটা একই হবে, তাহলে টি এর মান একই বের করবা। কে কথা বুঝছো? তাহলে পারবা না এটা? তাহলে চিন্তা করো, মনে করো তুমি ওই যে এয়ারলাইন্স কোম্পানি খুলবা না, সরি সুড়ঙ্গ লাইন্স কোম্পানি, তো এরকম সুড়ঙ্গ লাইন্স কোম্পানি যদি খুলতে যাও, সুড়ঙ্গ লাইন্স কোম্পানি যদি খুলতে যাও, তো এরকম বিভিন্ন সুড়ঙ্গ হবে,
ধরো মনে করো বাংলাদেশ থেকে এরকম একটা সুড়ঙ্গ কাটছো, ধরো এটা বাংলাদেশ, বাংলাদেশ থেকে এরকম একটা সুড়ঙ্গ কাটছো, গিয়ে এটা পৌঁছাবে কোথায়? আমেরিকায়। তারপরে বাংলাদেশ থেকে ধরো এরকম একটা সুড়ঙ্গ কাটছো, এটা গিয়ে ধরো পৌঁছাইলো ধরো অস্ট্রেলিয়া। বাংলাদেশ থেকে ধরো এরকম একটা সুড়ঙ্গ কাটছো, যে সুড়ঙ্গটা গিয়ে ধরো পৌঁছাইলো কোথায়? যে ধরো জাপান পৌঁছাইলো। ঠিক আছে, এরকম অনেকগুলো সুড়ঙ্গ কাটছো, আরও অনেক সুড়ঙ্গ আছে, মানে তোমার এক এক দেশে যাওয়ার জন্য এক একটা সুড়ঙ্গ। ঠিক আছে, ধরো এটা দুবাইতে গিয়ে উঠলো, এরকম এক এক দেশে যাওয়ার জন্য এক একটা সুড়ঙ্গ। বলো প্রত্যেক সুড়ঙ্গের মধ্যে সময় কত? সময় কত লাগবে? সময় সেম হবে, অর্থাৎ T1, T2, T3, T4 সব সেম হবে। বুঝতে পেরেছ? সেটা কিন্তু অলরেডি আমরা দেখাই ফেলছি। তাহলে চিন্তা করো, তোমাকে কিন্তু একটা ভালো আইডিয়া দিছি, এটা কাজে লাগাইতে পারো কিন্তু তুমি। হ্যাঁ, যে তুমি এরকম অনেকগুলো সুড়ঙ্গ কাটবা, তারপরে সেই সুড়ঙ্গের মধ্যে লাফ দিয়ে চলে যাবা। ঠিক আছে, এরকম মনে করো সুড়ঙ্গের মুখে বসে থাকবা। ওই যে ধরো যে আমরা যখন প্লেনে উঠি তখন এই বোর্ডিং পাস দিয়ে চেক করে বিমানে উঠে না, তো তুমি কি করবা? বোর্ডিং পাস দিয়ে তুমি এখানে একটা মনে করো বিমানবন্দর তো না, সুড়ঙ্গ বন্দর বানাবা। ঠিক আছে, এখানে একটা ধরো বেশ ভালো সুড়ঙ্গ বন্দর টন্দর বানাবা আন্তর্জাতিক মানের। দেন তারপরে বোর্ডিং পাস নিবা, নেওয়ার পরে দেখবা বোর্ডিং পাসে কোথায় যাইতে চাচ্ছে, আমেরিকা যাইতে যাচ্ছে, তাহলে এই সুড়ঙ্গের মধ্যে ফেলে দিবা ওরে। তারপরে বোর্ডিং পাসে দেখবা কোথায় যাইতে চাচ্ছে, অস্ট্রেলিয়া, এই সুড়ঙ্গের মধ্যে ওরে ফেলে দিবা। এবং ফেলে দেওয়ার সাথে সাথে ওরা কিন্তু সবাই কিন্তু একই সাথে গিয়ে অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান, ভিয়েতনাম সব সময় সব জায়গায় কিন্তু একই একই সাথে গিয়ে পৌঁছাবে। কি তাই না? বেশ মজার জিনিস। ঠিক আছে, এবং এই পৌঁছাইতে যে ফিক্স সময়টা লাগবে সেই সময়টা কত? পৃথিবীর জন্য যদি পৃথিবী হইতো তাহলে কিন্তু প্রায় 42 মিনিট, বাট এটা কিন্তু পৃথিবী না, আমি কিন্তু এই ভর আর চেঞ্জ করে দিছি, সো সময়টা সেম হবে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে যে সময় সেটা হচ্ছে পর্যায়কালের অর্ধেক, এটা মাথায় রাখবা। তাহলে গেল এই টপিকটা গেল। তাহলে নেক্সট দিন আমরা সরল দোলক শুরু করব। ঠিক আছে, ওকে, টাটা। আপনি কি আমাদের সার্ভিস নেবেন? হ্যাঁ, এরকম যদি সুরঙ্গ লাইন্স কোম্পানি খুলতে পারো তাহলে তো তোমাদের সার্ভিস নেওয়াই যাবে, কোনো সমস্যা নেই। দাদা SHM এ স্মরণ বেগ ত্বরণের তো ম্যাথ করাইছেন? পাগল, এখনো ম্যাথ করাই নাই, এখনো কোনো ম্যাথই করাই নাই বলতে গেলে, বুঝছো? নিয়ম রক্ষার জন্য কয়েকটা ম্যাথ করাইছি, ম্যাথ এখন অনেক বাকি আছে, ভয় পাওয়ার কিছু নেই, আসতেছি সামনে। টাটা। কষ্ট হয়ে গেল।